আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা কি সবাই হচ্ছে যে একদম যারা যারা আছো সবাই যারা কোর্সে ভর্তি হয়েছো সবাই কি বলতেছিলা আমাদের ক্লাস কোথায় ক্লাস কোথায় ক্লাস কোথায়। তো অ্যাটলিস্ট তোমাদের কি ক্লাস এসে পড়ছে। তো আজকে এই যে ভাইয়া আজকে হচ্ছে চ্যাপ্টার 2 ক্লাসটা দিয়ে শুরু করতেছি, আজকে হচ্ছে ক্লাসটা রেকর্ড করতেছি। অ্যান্ড কি তোমরা কি বলে 9 আগস্ট কি বলছিলাম না যে 9 আগস্ট শনিবারে কি তোমরা এই ক্লাসটা পেয়ে যাবা। তো আমরা যেটা বলতেছিলাম এখন আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই, এরপর তোমাদের সাথে ক্লাসটা শুরু করতেছি। তো ফার্স্ট কথা হচ্ছে কি আমি চ্যাপ্টার 2 দিয়ে শুরু করতেছি, যেটা দেখতেছো আজকে আমাদের চ্যাপ্টার 2 এর হচ্ছে লেকচার 1। অ্যান্ড আমি ইচ্ছা করে চ্যাপ্টার 2টা শুরু করতেছি কারণ কি আমাদের এসএসসি 26 এর বাচ্চারাও আছে, এসএসসি 27 এর বাচ্চারাও আছে। তো 26 27 দুইজনই যেন উপকৃত হয়। আর এসএসসি 26 এর কি কিছুদিন পর টেস্ট বা অনেক মানে কিছুদিন পরে হচ্ছে টেস্ট পরীক্ষা। তো ওদের জন্য কি এখন যদি একটু দেখে তাহলে যেন চ্যাপ্টারটা ভালো মতো কি একদম আয়ত্তে এসে পড়ে, এই জন্য আমি এটা কি চ্যাপ্টার 2 দিয়ে শুরু করছি, কারণ শর্ট সিলেবাসে কিন্তু চ্যাপ্টার 2টা আছে। তো আমি আগে তোমাদের সাথে একটু কিছু কথা বলে নিই। তো ভাইয়ার সাথে হয়তো তোমাদের আজকে ফার্স্ট ক্লাস বা অনেকে ভাইয়াকে চিনো না, অনেকে হচ্ছে ভাইয়ের সাথে আজকে ফার্স্ট ইন্টারাকশন। তো ভাইয়ার নামটা কি? ভাইয়ার নামটা হচ্ছে মহিমিনুল ইসলাম অমি। ভাইয়া এখন হচ্ছে কি অস্ট সিএসসিতে আসি। তো আমি তোমাকে আগে কিছু কথা বলি, এরপর আমি ক্লাসটা শুরু করতেছি। প্রথমত হচ্ছে যে তোমরা মানে কিভাবে কোর্সটা করবা বা কিভাবে ক্লাসগুলো করবা এটা নিয়ে কথা। ফার্স্ট কথা আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা অবশ্যই কি ভাইয়ার সাথে ভাইয়ারা যেইভাবে আগাচ্ছি যেই লেভেলে আগাচ্ছি ওই লেভেলে তোমরা কি ক্লাসটা শেষ করবা। আর অনেকে আমি এটা কিন্তু আমরা ওরিয়েন্টেশনে বলছিলাম যে অনেকে এটা বলছে বা অনেকে হচ্ছে যেটা ভাবতে পারে যে এই কোর্সটা জরুরি কেন বা এই কোর্সটা কেন। এখন দেখো যেটা রেদন ভাই এবং আমি বলছিলাম তোমাদেরকে যে তোমরা যদি নিজেরা ভালো মতো রিডিং পড়ো, তোমরা যদি নিজেরা ভালো মতো অ্যাটলিস্ট মানে একবার ভালো মতো কয়েকবার পড়ে ফেলো, একটু দায়িত্ব নিয়ে পড়ো, তাহলে তোমাদের আসলে কোর্সটার দরকার নাই। কিন্তু এই কোর্সটা কেন দরকার? তোমরা কি অনেকেই কিন্তু হচ্ছে কি অন্য সাবজেক্টগুলো আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এরপর কি বলে তোমার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আছে, যারা সায়েন্সে আসো, যারা কমার্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট, তাদের কি অন্যান্য হচ্ছে যে সাবজেক্টগুলো আছে। তো ওই টাইমে কি হয় তোমরা ওগুলো পড়তে পড়তে আইসিটির কথা ভুলে যাও। কিন্তু আইসিটি কিন্তু একটা কি তোমাদের মেইন সাবজেক্ট, এমন না যে তোমাদের অপশনাল সাবজেক্ট। যারা সায়েন্সে আছো তারা জানো যে সায়েন্সে হচ্ছে কি অপশনাল সাবজেক্ট আছে, মানে প্রত্যেকটা ইয়াতে বিভাগে অপশনাল সাবজেক্ট আছে। তো যারা সায়েন্সে আছো তাদের কি হয়তো বা বায়োলজি বা ম্যাথ হচ্ছে অপশনাল সাবজেক্ট। বাট দেখো বায়োলজিটাতে কিন্তু কি অপশনাল দেখে অনেকে মানে একটু ভাবতে পারে যাচ্ছে ঠিক আছে একটু কম কম প্রেশার নিয়ে পড়ি। বাট আইসিটিটা কিন্তু এমন না। আর আরেকটা জিনিস কি আইসিটিতে তোমাদের এর আগের বার আমরা কি দেখছি যে বেশিরভাগের হচ্ছে কি A+ মিস গেছে। তো এইবার যেন অ্যাটলিস্ট এরকম না হয়, তোমরা যেন একটা বেস্ট সার্ভিস পাও, তোমরা যেন একটা ভালো মতো একদম মানে দায়িত্ব সহকারে শেষ করতে পারো কোর্স মানে আইসিটিটা, এই জন্য ভাইয়ার কোর্সটা আনা। আর আরেকটা হচ্ছে কি তোমরা এখন যারা অনেকেই মনে করো তোমাদের সহপাঠী যারা আছে ওরাই যারা বিশেষ করে এসএসসি 27 যারা হ্যাঁ 26 যারা আছো তারা অলরেডি জানো যে কেন মানে কোর্সটা গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ অনেকেই প্রি টেস্টে এবং টেস্টের আগে তখন মাথার মধ্যে একটা বাড়ি পড়ে যে আচ্ছা আমার তো অনেক বাগি, আমার তো আইসিটি একদম পড়াই হয়নি, আমি তো এতটা আইসিটি পড়ি নাই, তো এখন আমি কি আইসিটিটা শেষ করি। তো ওই টাইমে কি ওরা কোর্স খুঁজে, ওরা কি অনেক কোচিংয়ে দৌড়ায়। তো এই কাহিনীটা যেন তোমাদের না হয়। যারা 26-এ আসো তারা তো অলরেডি এটা করে ফেলবা প্রি টেস্টের পর, আমি আশা করি একদম ফুললি আমাদের কোর্সটা করে কি কোর্স চ্যাপ্টারগুলো শেষ করবা। অ্যান্ড যারা 27-এ আসো তারা একদম প্রথম থেকে যেহেতু এই কোর্সটা করে ফেলতেছো তাদেরকে একটা বড় একটা অপরচুনিটি যে তোমাদের আইসিটিটা শেষ হয়ে যাবে, তোমাদের আইসিটি নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না। আর ভাইয়া এরকমভাবে পড়াবো, এমনভাবে ক্লাসগুলো সাজাইছি। কেন এই কোর্সটার নাম বেসিক টু প্রো কোর্স কেন দিছি? বেসিক টু প্রো এই নামটা কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে তোমাদেরকে আমি এমনভাবে পড়াবো যেন তোমরা আইসিটিটা ফিল করে পড়তে পারো। তোমরা যেন আইসিটিটা মানে এমন না হয় যে জাস্ট পড়ার বিষয় পড়তেছি একটুকেই শেষ না, একটুক যেন না হয়। তোমাদের কি এইচএসসি তো আইসিটি আছে, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসো, কমার্সেরটাও বললাম, কমার্সেও কিন্তু এরকম অনেকেই থাকতে পারে যাদের কি আইসিটির প্রতি একটা মানে এনথুইজম ক্লাস কাজ করে, তাদের কি আইসিটির প্রতি একটা মানে আছে, একটা আলাদা সাইড আছে যে না আমার আইসিটিটা ভালো লাগে। তো ওরা কি দেখা যাবে ফিউচারে গিয়ে অবশ্যই আইসিটি রিলেটেড কোনো কিছু একটা জয়েন হবে, প্রোগ্রামিং বলতে পারো, বলতে পারো। এবং তুমি বাংলাদেশের কথা বাদ দাও, তুমি যদি বিদেশে যাও, বিদেশে গিয়ে কিন্তু তুমি কি একটা দেখবা যে তোমার অনেক অপরচুনিটি আছে যে তুমি কমার্সে পড়তেছো কিন্তু তুমি কি বলে কম্পিউটার রিলেটেড তুমি কোনো একটা সাবজেক্টে মুভ করতে পারতেছো, এটাও পারবা। তো এই জন্য ভাইয়া এমনভাবে মানে কোর্সটা সাজাইছি, এমনভাবে কোর্সটাতে পড়াবো যেন তোমরা আইসিটা ফিল করে পড়তে পারো। অ্যান্ড কি আইসিটা একদম ভালো মতো তোমাদের শেষ হয়ে যায়, তোমাদের যেন বোর্ডেও কোনো সমস্যা না হয়, এবং সামনে যখন তোমরা এইচএসসিতে যাবা ওইখানে যেন তোমাদের লাভ হয়, এবং কি ফিউচারেও যেন বলতে পারো যে না আমি মানে অ্যাটলিস্ট এই কি বলে 9-10 এসএসসি থেকে একটা আইসিটি একদম ভালো মতো পড়ছি, আমার বেসিকটা স্ট্রং আছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের কথা। সেকেন্ড কথা আমি যদি আরেকটু বলি, হালকা একটু বলি যে কোর্সটা কিভাবে করবা। কোর্সটা আমাদের সাথে মানে ক্লাসটা করবা, আমাদের স্লাইডগুলো পড়বা, স্লাইডের মধ্যে তোমাকে একদম ভালো মতো পড়াই দেওয়া হবে। কিন্তু মেইন বইয়ের উপরে কিন্তু বিকল্প নাই। আমার স্লাইড পড়ার পরে তোমার নেক্সট দায়িত্ব কি? মেইন বইটা পড়া। এই জন্য মেন বইটা অবশ্যই পড়বা, মেন বইটা যেন ভালো মতো পড়া হয়, ভালো মতো রিডিং হয়। বিশেষ করে তোমাদের কি তোমাদের হচ্ছে এই এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন। তো এমসিকিউ কিন্তু মেন বই থেকে একদম 100% ইম্পর্টেন্ট। এই মেন বই তুমি পড়ে নিবা, আমার স্লাইডটা পড়বা, দেন জাস্ট প্র্যাকটিস করবা, তুমি নিজেই বুঝতে পারবা যে আমার কি একদম ভালো মতো পড়া হয়েছে, আমার কি আয়ত্তে এসে পড়ছে।
ঠিক আছে। অ্যান্ড ক্লাসের নোট যেটা তোমার নোট হচ্ছে তোমার কাছে, তোমার যতটুকু মনে হবে যে আমার একটু নোট করা দরকার, আমার একটু নোট করা প্রয়োজন, ওইটা তুমি নোট করে রাখবে, ঠিক আছে। তো আসো আজকে আমাদের প্রথম মানে ফার্স্ট লেকচার, অ্যান্ড আমাদের অধ্যায়টা কি, অধ্যায় 2 কম্পিউটারের রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। তো আমরা যদি ফার্স্ট লাইটটাতে যাই, ফার্স্ট লাইটটাতে কি কম্পিউটার রক্ষণাবেক্ষণ, আমাদের চ্যাপ্টারের নামের সাথে আমাদের পার্টটা আছে। আর আমি ভাইয়া তোমাদেরকে আরেকটু বলে দিই এই জিনিসটা, যে তোমরা আসলে কি জানো, তোমরা আইসিটিটা হচ্ছে মজা করে ভাইয়ের সাথে পড়বা, মানে এমন না যে তোমাদের প্যারা নিতে হবে বা হচ্ছে তোমরা মানে তোমাদের মনে হবে যে গল্পের সাথে সাথে তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যেটা হচ্ছে তোমার মানে অ্যাপ্লিকেশন টাইপ চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6 মেবি, যেটাতে পাইথন আছে, ওটা তো ভাইয়া এমন ভাবে পড়াবো যেন কি তোমাদের থিওরি জাস্ট না, তোমরা যেন আমি পারলে আমি এটাই চিন্তা করছি, আমি তোমাদেরকে প্রোগ্রাম করে দেখাবো এখানে, তোমাদের এখানে প্রোগ্রাম রান করবে, আমি নিজে প্রোগ্রাম টাইপ করব, তোমাদের এখানে প্রোগ্রাম রান করবে এবং তোমরা দেখতে পারবে যে প্রোগ্রামের রেজাল্টটা কি আসতেছে, ঠিক আছে। এমনভাবে ইনশাল্লাহ পড়ানো হবে। তো আসো এখন আমরা যদি আসি কম্পিউটার রক্ষণাবেক্ষণ জিনিসটা কি, তুমি কম্পিউটারটা কিনলা, কম্পিউটার কেনার পর বা একটা ল্যাপটপ কিনলা, একটা ডিভাইস কিনলা, এখন এটার মানে কেনার পরে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের কি সিকিউরিটি একটা পারপোজ আছে। তোমার কম্পিউটারে কিন্তু অনেক সমস্যা হতে পারে, হয়তোবা তোমার ভাইরাস অ্যাটাক হইলো, হয়তোবা তোমার কম্পিউটার দিন দিন স্লো হয়ে গেল, যেটা অবশ্যই হবেই। তুমি যদি একটা কম্পিউটার কিনো, মানে অল টাইমে তুমি মোবাইল বলো, কম্পিউটার বলো, আইসিটি যে কোনো ডিভাইস বলো, এগুলো কি হয়, এগুলো হচ্ছে তোমার আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো এইটার জন্য কি তোমার অবশ্যই ওইটা মানে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং ওগুলা মানে আপ টু ডেট থাকতে হবে। তোমার যেই সফটওয়্যারগুলো সমস্যা হইতেছে ওই সফটওয়্যারগুলো তোমার ডিলিট করে দিতে হবে, ওই সফটওয়্যারগুলো থেকে তোমার মানে বলতে পারো যে বিরত থাকতে হবে, ওই সফটওয়্যারগুলো ইউজ করা যাবে না, এরকম টাইপ, ঠিক আছে। এখন আমরা যদি একটু দেখি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ মানে কি, কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা। আমি তোমার একটু কথা দুইটা কথা বলি, তোমরা অবশ্যই বিজ্ঞান পড়ছো, বিজ্ঞানে দুইটা ওয়ার্ড শিখছো না, প্রতিরোধ আর প্রতিকার, এই দুইটা ওয়ার্ড তোমরা অবশ্যই শিখছো। আমি যখন বিজ্ঞান পড়াই, আমি যখন মানে আমার অন্য স্টুডেন্টদেরকে যখন আমি বিজ্ঞান পড়াই, আমি ওদেরকে বলি যে তোরা কি প্রতিরোধ বা প্রতিকার জিনিসটা ভালো মতো বুঝিস? কেমনে প্রতিরোধ জিনিসটা কি? প্রতিরোধ জিনিসটা মানে হচ্ছে যে কিছু একটা রোগ হওয়ার আগে তুমি কি করবা ওইটা, আর প্রতিকার জিনিসটা কি, কোনো কিছু একটা হয়ে গেলে তুমি কি করবা। যেমন দেখো আমি দুইটা উদাহরণ দিলে তোমরা বুঝবা। ডেঙ্গু যখন মানে ডেঙ্গুর কি প্রতিরোধ আর প্রতিকার জিনিসগুলো কি কি। ডেঙ্গু যখন মানে তুমি যদি ডেঙ্গু প্রতিরোধ করতে চাও তুমি কি করবা, অবশ্যই মশারি টাঙ্গায় শুবা, তুমি কি মশা যেন না ঢুকে কয়েল টয়েল রাখবা, তুমি কি কোনো পানিতে ডোবা আছে না, মানে মনে করো যে জায়গায় পানি জমে বা ফুলদানির নিচে পানি জমে, ওগুলো জমতে দিবা না যেন কি মশা জন্ম না হয়, এই জন্য এগুলো হচ্ছে প্রতিরোধ। আর প্রতিকার জিনিসটা কি, প্রতিকার জিনিসটা মানে হচ্ছে তোমার ডেঙ্গু হয়ে গেছে, তোমার ডেঙ্গু কি হয়ে গেছে, এখন তুমি কি করবা, মানে তুমি এখন তাহলে কি করতে পারো, বেশি বেশি পানি খাইতে হবে, স্যালাইন খাইতে হবে, তোমার কি প্লাটিলেট বাড়ে এরকম, তোমার কি এরকম জিনিসপাতি তোমার খেতে হবে, তোমার ফ্রুটস খেতে হবে, ডাবের পানি খেতে হবে, এগুলো খাইতে হবে যেন কি তোমার প্লাটিলেটটা বাড়তে থাকে, তোমার যেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে, এগুলো হচ্ছে প্রতিকার, ঠিক আছে। এখানেও জিনিসটা সেম, যে কম্পিউটারে কোনো কিছু একটা হওয়ার আগে, মানে কোনো একটা ফল্ট হয়েছে, কোনো একটা সফটওয়্যারের সমস্যা হয়েছে, কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে বা কম্পিউটার কোনো একটা ঝামেলা হয়েছে, ওইটা হওয়ার আগে তুমি কি জিনিসটা নিবা বা কি ব্যবস্থা নিতে পারো, এটা হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। ভাই আর একটু বলি, বেসিক টু প্রো কোর্স সব কিছুই একদম কি বেসিক থেকে একদম ভালো মতো পড়াই দিব। পরীক্ষায় আসুক না আসুক, অবশ্যই পরীক্ষা যেটা আসে ওটা তো আমি ভালো মতো পড়াবো, কিন্তু তোমরা রিস্ক নিবা না। হইতেই পারে তোমার এই স্লাইড থেকে কোশ্চেন এসে পড়লো, হইতেই পারে তোমার এখান থেকে কোশ্চেন আসলো, তখন তুমি কি করবা, এই জন্য যেন কোনো রিস্ক না হয়, একদম ভালো মতো যেন সব কিছু শেষ হয়, এই জন্য কি ভাইয়া প্রত্যেকটা স্লাইড প্রত্যেকটা জিনিসই টপিকই পড়াই দিব, এবং যেটা ইম্পর্টেন্ট যেটা এমসিকিউতে আসতে পারে ওইটা দাগায়ও দিব, প্লাস কি বলে দিব গেল। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি, কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। ব্যবহারকারী নিজেই এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারেন, যেমন ভাইরাস স্ক্যান, ডিস্ক ক্লিন, ডিফ্র্যাগমেন্টেশন, সফটওয়্যার আপডেট ইত্যাদি। এখানে দুইটা ওয়ার্ড তোমার, ভাইরাস স্ক্যান এটা তো তুমি বুঝতেই পারতেছো যে ভাইরাসটা স্ক্যান করা, বাট এই দুইটা ওয়ার্ড, ডিস্ক ক্লিন একটা ওয়ার্ড আছে, কি ডিস্ক ক্লিন, আরেকটা আছে কি তোমার ডিফ্র্যাগমেন্টেশন। এই দুইটা ওয়ার্ড তোমার কাছে একটু নতুন লাগতে পারে, আচ্ছা এই দুইটা জিনিস কি। প্রথমত ডিস্ক জিনিসটা কি তুমি বুঝো, ডিস্ক জিনিসটা মানে কি, আমি তোমাকে যদি একটু দেখাই ডিস্ক জিনিসটা মানে কি। দেখো এই যে আমার কম্পিউটার, ঠিক আছে, এই কম্পিউটারে তুমি যদি একটু দেখো, খেয়াল করো, এই যে আমার দিস পিসি, এটার মধ্যে আমি যদি ঢুকি, এই যে এগুলা কি একটা দেখছো নিউ ভলিউম ডি, নিউ ভলিউম ই, এরপর কি এটা হচ্ছে একটা ড্রাইভ, এগুলো হচ্ছে আমার কি এক একটা ডিস্ক। এই যে এটার মধ্যে কিন্তু লেখা আছে লোকাল ডিস্ক সি, এগুলোতে এমনই লেখা থাকে লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক হচ্ছে ই, এগুলো হচ্ছে আমার কি এক একটা ডিস্ক। এই ডিস্কগুলোর ভিতরে কি আমার এক একটা ফাইল আছে, এক একটা সফটওয়্যার আছে, এক একটা জিনিস আছে, এগুলো হচ্ছে কি মেনলি তোমার ডিস্কগুলো। তো এগুলো হচ্ছে তোমার ডিস্ক। এখন তাহলে আমরা যদি আবার স্লাইডে ফেরত যাই, এখানে তাহলে লেখা কি, একটা হচ্ছে ডিস্ক ক্লিন আর একটা হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ডিস্ক ক্লিন মানে কি, তুমি যে ডিস্কটাতে মানে ডিস্কটাতে আসো, বা মনে করো তুমি ধরে নাও লোকাল ডিস্ক ডি, এই লোকাল ডিস্ক ডিতে তোমার কি ইয়েটা ভালো মতো, মনে করো যে ক্লিনটা তোমার কি ভালো মতো করা উচিত না, ক্লিনটা ভালো মতো করা উচিত না, মানে কি একটা সফটওয়্যার তুমি ইনস্টল করলা, ইনস্টল করার পর তুমি ওই সফটওয়্যারটা লাগবে না,
ওই টাইমে তুমি যখন এটা আনইনস্টল করবা তোমার উচিত কি একদম ভালো মতো আনইনস্টল করা না, যেন ওটার কোনো ফাইল, ওটার কোনো ক্যাচে ফাইল, ওটার কোনো মানে টেম্পোরারি ফাইল যেন না থাকে। এটাই মেন হচ্ছে ডিস্ক ক্লিন। আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি? ডিফ্র্যাগমেন্টেশন জিনিসটা মানে হচ্ছে প্রত্যেকটা লোকাল ডিস্কে তোমার যেন ফাইলগুলো একদম মানে নির্দিষ্ট একটা মানে বলতে পারো একটা প্যাটার্ন আকারে থাকে, এটাই হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। যেমন মনে করো আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার, ঠিক আছে, মনে করো ভিএলসি, ঠিক আছে, এই ভিএলসি সফটওয়্যারটা, এই ভিএলসি সফটওয়্যারটার কিন্তু অনেকগুলো ফাইল হতে পারে। এরকম ধরে নাও ভিএলসি ফাইল 1, ভিএলসি ফাইল 2, ভিএলসি ফাইল 3। এখন এগুলো যদি সুন্দর মতো একটা ভাবে একটা প্যাটার্নে সাজানো না থাকে তাহলে কিন্তু তোমার একটা সমস্যা হতে পারে। এই জন্য এই জিনিসটা করা হয় কি ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন দিয়ে। জিনিসটা কি? প্রত্যেকটা মানে হার্ড ডিস্কের জিনিসগুলো যেন কি একদম সুন্দর মতো প্যাটার্ন অনুযায়ী সাজায় রাখা, এগুলো ঠিক আছে। তো এটা গেল ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, এগুলো তোমরা সামনেও দেখবা একটু দেখো। তাহলে এখন যদি আমরা পরেরটাতে চাই, সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ জিনিসটা কি? কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারের কার্যক্রম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। ওই যে প্রতিকারটা মানে তোমার সমস্যা হয়ে গেছে, তোমার কম্পিউটারটা স্লো হয়ে গেছে, তোমার কম্পিউটারে একটা ভাইরাস অ্যাটাক হয়েছে, তোমার একটা ভাইরাসে একটা সমস্যা হইতেছে, ওই জিনিসটাকে কি বলা হয়? তোমার কি বলে? সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। তো এরপর যদি আমরা দেখি সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্য প্রয়োজন হয়। মানে তুমি কি ওইটা নাও বুঝতে পারো, তোমার কি যে মানে কম্পিউটার সম্পর্কে আরো মানে ভালো আইডিয়া নাই, যার বেসিকটা স্ট্রং না, সে কিন্তু ওই জিনিসটা করতে পারবে না, মানে ওই জিনিসটা ঠিকঠাক করতে পারবে না। বাট যার আইডিয়া স্ট্রং আছে, যে টেকনিশিয়ান, যে অল টাইম কম্পিউটার নিয়ে কাজ করে, সে কিন্তু কি এই জিনিসটা করতে পারবে। আচ্ছা, এবার কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ, এটা একটা আছে যে কম্পিউটারের আশেপাশে কি কোনো ধাতব পদার্থ বা চৌম্বক পদার্থ, ধাতব পদার্থ বা কি চৌম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না। এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য কি অবশ্যই কম্পিউটারের বিদ্যুৎ সংযোগকে ব্যবস্থাকে আর্থিং থাকা উচিত। এই যে এই লাইনগুলো যে দাগাইলাম, আমি কেন দাগাচ্ছি? কারণ এখান থেকে কিন্তু তোমার কোয়েশ্চেন এসে পড়তে পারে। প্লাস আরেকটা এসে পড়তে পারে যে কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্য নেওয়া প্রয়োজন কখন? তোমার যদি সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ দরকার পড়ে। তো এইটা এতটা ইম্পর্টেন্ট না, বাট এই যেটা জিনিস একটু মনে রাখো যে কম্পিউটারের আশেপাশে কি কোনো ধাতব পদার্থ বা কোনো ম্যাগনেটিক জিনিস, চৌম্বক পদার্থ জাতীয় পদার্থ রাখা যাবে না। ঠিক আছে, বুঝলা? তো এই স্লাইড আশা করি তোমাদের কাছে ক্লিয়ার ইনশাল্লাহ। নেক্সট স্লাইডে যদি আমরা একটু দেখি, এবার হচ্ছে তোমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা ঘটনা দেওয়া আছে। দুইটা ঘটনা কি কি? একটা ঘটনা 1, একটা হচ্ছে ঘটনা 2 মনে হয়, তাই না? হ্যাঁ, দুইটা ঘটনা দেওয়া। এটা হচ্ছে তোমরা যখন আইসিটি বইটা খুলবা তখনই দেখবা যে এই ঘটনা দুইটা তোমাদের দেওয়া, এবং তোমাদের কি এই ঘটনাটা একটু যদি পড়ে দেখো। কি ঘটনা 1 আছে, রায়না কলেজে ভর্তি হওয়ার পর তার কাছে রায়না কি বলে, বাবার কাছে রায়না বায়না ধরেছিল একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের ফল ভালো হওয়ার কারণে কি রায়নাকে একটা ল্যাপটপ কিনে দেয়, যেটার এটা একটু দেখো যে ওর কি ওইটার হচ্ছে ল্যাপটপটার কোরাই 5 প্রসেসর যুক্ত একটি কি ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না মুগ্ধ। মানে রায়না মনে করো একটা কি নতুন, মানে আগে কোনোদিন ল্যাপটপটা ইউজ করেনি, তার হচ্ছে মানে ল্যাপটপ একটা লাগবে, সে ল্যাপটপটা কিনতে চায়। তো ল্যাপটপটা কিনতে চায় যেহেতু, সে কি তখন দেখলো যে আমার হচ্ছে একটা ল্যাপটপ রাখবে, তো তাকে একটা কোরাই 5 প্রসেসর যুক্ত, প্রসেসর জিনিসটা কি এটা আমি আসতেছি দাঁড়ো। তো কোরাই 5 প্রসেসর যুক্ত হচ্ছে কি একটা ল্যাপটপ কিনে দিছে। তো এখন স্বাভাবিক নতুন ল্যাপটপ একদম নিউ, তার ওইটার মধ্যে কোনো মানে সফটওয়্যার এতটা ইনস্টল করা নাই। আমাদের যে এই পিসিটা দেখলা, মানে এই বোর্ডের মধ্যে যে পিসিটা কানেক্টেড, এটার মধ্যে তো দেখতেছো এখানে কি 1 MB, আচ্ছা ওইটা তো তোমার আরেকটা পেন ড্রাইভ টাইপ, এটা দেখি 59 GB আছে 70 GBর মধ্যে, তার মানে এটা বাকিটা হচ্ছে ভরা। এখানে 46 GB আছে 60 GBর মধ্যে, তার মানে কি বাকিটা ভরা। তো এখন যেমন এই কম্পিউটারটা আপাতত মানে কি বলে অনেক ফাইল টাইল আছে, কিন্তু ওই ল্যাপটপটা যেটা নতুন কিনছে ওটার মধ্যে কিন্তু কোনো ফাইল নাই, একদম নিউ ফাইল, মানে একদম নিউ ল্যাপটপ। ওই ক্ষেত্রে কি হইতেছে, তার ল্যাপটপটা কিন্তু এখন অনেক ফাস্ট, মানে সে ওইটা যে বুট টাইম, জানো বুট টাইম জিনিসটা কি? বুট টাইম আমি তো একটু জিনিসটা লিখি, এই যে বুট টাইম, এই বুট টাইম কথাটার মানে হচ্ছে, এটা তোমাদের আসলে রিলেটেড কিছু না, বাট আমি জাস্ট যদি বলি, বুট টাইম মানে হচ্ছে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার তুমি যখন অন করো না, অন হতে যেই টাইমটা লাগে এটাকে একটা মানে বুট টাইম হিসাবে বলা হয়। তো এটা আসলে তোমাদের লাগবে না, বাট জানার জন্য বললাম। তো ওর মনে করো ওর ল্যাপটপটা নতুন কিনছে না, তো এই যে সফটওয়্যার তো একদমই নাই, একদমই নিউ সফটওয়্যার, মানে একদমই কি বলে এটা নিউ কম্পিউটার একটা, তখন কি তার এই যে বুট টাইমটা অনেক কম। সে মনে করো যে 5 সেকেন্ডে পিসি অন হয়ে যেতেছে, 5 সেকেন্ডে ল্যাপটপ অন হয়ে যেতেছে। তো সে এটা দেখে খুবই মুগ্ধ, বাট একটু পরেই তার মুগ্ধতা তার থাকবে না, মুগ্ধতা চলে যাবে। দেখো ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না মুগ্ধ, অনেক খুশি হয়ে গেছে। সে কিছুদিনের মধ্যে অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো। স্বাভাবিক, আমরা এটা বোঝা যায় কি, আমি তোমার একটা ভালো উদাহরণ দিই, যে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট নিউ খুলি তখন কি যা মন চায় তা উড়াধুরা শেয়ার দিই। মানে আমরা না, তুমি দেখো, তুমি যদি যখন তুমি একদম ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলছো না, তুমি যদি ওই টাইম লাইনটাতে যাও না, তুমি নিজেই বলবা যে আরে আমি এগুলা কেন শেয়ার দিছি, এগুলো কি শেয়ার দেওয়ার জিনিস? এই জিনিসটা এমন যে সে নতুন একটা ল্যাপটপ পাইছে, যা মন চাইছে যেই সফটওয়্যারই পাইছে সেটা কি সে ইনস্টল দিয়ে দিছে। তো 1 বছরের মাথায় দেখা গেল রায়না
তার ল্যাপটপটি এতটাই ধীর হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত। কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করল। মানে এই যে আপু সুন্দর মতো পেয়েছে ল্যাপটপ, একদম সুন্দর মতো যা পাইছে তাই ইনস্টল করছে, এখন সুন্দর মতো কি আপুর ল্যাপটপ স্লো হয়ে গেছে। এখন স্লো হয়ে গেছে কেন তুমি বুঝতেই পারতেছো, মেমোরি ফুল হয়ে গেছে, অনেক সফটওয়্যার, অনেকগুলা ফাইল, তার মেমোরি এত ফাইল নিতে পারতেছে না। এই জন্য কি তার মেমোরি ফুল হয়ে তার কি সুন্দর মতো কি বলে ল্যাপটপটা স্লো হয়ে গেছে। তো এখন এই ঘটনাটা গেল। নেক্সট ঘটনা যদি আমরা পড়ি, নেক্সট ঘটনা হচ্ছে আমাদের অঙ্কন ভাইয়ের। অঙ্কন ভাই কি করছে, অঙ্কন তার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন নিয়েছে, মানে একটা নেট কানেকশন নিছে। এখানে সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট প্রবেশ করে, এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। স্বাভাবিক, এই যে আপনি এখন কোথায় আছেন, আমাদের ওয়েবসাইটে আছেন বা কি ফেসবুক গ্রুপে আছেন, আপনি এখানে ক্লাসটা করতেছেন, বাকি আপনি মানে প্রাইভেট মানে কোনো ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তো ক্লাস করতেছেন। তো এটা কি আপনার উপকার হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আপনার যদি ইন্টারনেট কানেকশন না থাকতো তাহলে কি আপনি ক্লাসটা করতে পারতেন না। তো এই জন্য কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশনটা অবভিয়াসলি আপনি যদি ভালো কাজে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের দরকার। আচ্ছা, তো এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল করা, গান শোনা, আচ্ছা ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু কম্পিউটার কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যাচ্ছে। কেন? ইদানিং সে দেখতেছে মানে ইন্টারনেট কানেকশনটা যখন সে ইউজ করতেছে অনেক, তার কম্পিউটার কি মাঝে মাঝে কোনো কারণ ছাড়া মানে সে রিস্টার্ট দিতেছে না, অটোমেটিক্যালি কম্পিউটার রিস্টার্ট খাইতেছে। এরপর কি এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, মানে তার ওই ওয়েবসাইটে ঢোকার কোনো ইচ্ছা নেই, সে কি জাস্ট ক্রোম অন করতেছে, অটোমেটিক্যালি ওয়েবসাইটে ঢুকে যেতেছে। আচ্ছা, এছাড়া কি একদিন ইউএসবি পোর্টে পেনড্রাইভ প্রবেশ করলে সে অবাক হয়ে দেখলো তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে, মূল ফাইলগুলো কোথাও কোথাও দেখা যাচ্ছে না। মানে কি সে যখন ইউএসবি টাইপটা করছে, ইনপুট দিছে, তখন দেখছে কি তার ফাইলগুলো চলে গেছে। এই জিনিসটাও কি হইতেছে, তুমি আপাতত কিন্তু তোমার এই কাহিনী দুইটা পুরো বুঝা ফেলা উচিত। প্রথম কাহিনীটাতে সে অনেক সফটওয়্যার ইনস্টল করছিল, অনেক মানে পুরো মেমোরি ফুল করে ফেলছিল, এই জন্য কি তার আর কোনো জায়গা মানে তার কম্পিউটারটা স্লো হয়ে গেছিলো। আর এখানে কি হচ্ছে, তার ইন্টারনেট কানেকশনের ফলে ওই যে ওয়েবসাইটে যাইতো না, ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু, মানে এটা একটু সামনে দেখবা, আমি ওই কথাটা না বলি, আমি একটা জিনিস বলতে নিয়েছিলাম বা সামনে দেখবা। তো ওয়েবসাইটে যাওয়ার ফলে কি সে এত তার ভিতরে মেমোরি জমা হয়েছে, তার কম্পিউটারটা এখন একে তো স্লো হয়ে গেছে, সেকেন্ডলি এই যে ফাইল নিজে নিজে মানে নিজে নিজে ডিলিট হয়ে যেতেছে, শর্টকাট হয়ে যেতেছে, নিজে নিজে ওয়েবসাইটে ঢুকে যেতেছে। এটা কি ভূত করতেছে বা জিন করতেছে? না, কি হয়েছে, তার কম্পিউটারে ভাইরাস ঢুকছে। ভাইরাস ঢুকার ফলে তার কি হয়েছে, কম্পিউটারটাতে এরকম নিজে নিজে এসব অ্যাকশন নিজে নিতেছে। আচ্ছা গেল, নেক্সট লাইনটাতে আমরা যদি যাই, এবার আমরা একটু ঘটনাগুলো বিশ্লেষণ করে পড়ব যে কি হইতেছে। উপরে ঘটনাটা থেকে তোমরা বুঝলা কি, যে তোমরা অনেকের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে না, মানে কি এটা এরকম হইতে পারে যে এটা তো অঙ্কন ভাইয়ার কি, আর এটা কোন আপুর কথা বললাম না আমরা, রায়না আপুর কথা পড়ছি। তো এমন কিন্তু হইতে পারে এটা কি তোমরা যারা কম্পিউটার পিসি ইউজ করো বা ল্যাপটপ ইউজ করো তোমাদের সাথে সেম জিনিসটা হইতেছে। তো জিনিসটা কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার, ভাই এটা ইম্পর্টেন্ট আছে লাইনটা, কারণ এটা এমসিকিউ আসতে পারে, কোনো একটা বোর্ডে মেবি আসছিল, এটা আমি কোন বোর্ডে এটা খেয়াল নাই, বাট এই লাইনটা ইম্পর্টেন্ট, যে প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার কি বলে নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র। মানে কি তোমার একটা তথ্য যোগাযোগ প্রযুক্তির, আচ্ছা দাঁড়ো এটা আমি একটু পর্যন্ত দিয়ে দিই, জিনিসটা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির, আরে ভাই তুমি আবার নড়ো কেন, আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর এবং কি সফটওয়্যারগুলো হচ্ছে একটা মূল যন্ত্র। তার মানে কি ওই যে আমরা প্রথম স্লাইড মানে প্রথম ঘটনাতে যেটা পড়ছি যে তার রায়নার কোন প্রসেসরটা ছিল, তার প্রসেসরটা ছিল হচ্ছে কি কোরাই 5। এই যে আরও কিন্তু মানে প্রসেসর আছে, কোরাই 5, কোরাই 6, কোরাই 7, কোরাই 6 তো নাই মনে, কোরাই 7, এরপর কি এগুলা, এরপর আরও অন্য জেনারেশনের, এরপর রাইজেন আছে এখন জানো, কোরাই 5 এগুলো তো হচ্ছে ইন্টেলের, কিন্তু এখন তো রাইজেনও আছে, রাইজেন 5, 5600X এগুলা। তো এইসব কি এক একটা প্রসেসর, এগুলোর মধ্যে কোর থাকে, এগুলো হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। এগুলো কি সিপিইউ, এই প্রসেসরের ইয়েটা কি মানে ইংলিশে বা আমরা সাধারণত কি নামে চিনি সেটা আমরা জানি হচ্ছে সিপিইউ নামে, কি সিপিইউ নামে। আমার যদি ভুল না হয় সিপিইউর প্রসেসিং কি বলে, সিপিইউর পূর্ণরূপটা হচ্ছে তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আরে ইউটা তো একটু বেশি বিচ্ছিরি হয়ে গেছে, দাঁড়াও, ঠিক আছে সিপিইউ, তাহলে সিপিইউর পূর্ণরূপটা হচ্ছে তোমার কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মানে কি কথার মধ্যে বুঝতেছো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটার মধ্যে কি প্রায় কম্পিউটারের বিশেষ বা সব কাজগুলো কি প্রসেস হচ্ছে, এটার মধ্যে প্রসেস হয়ে অন্য জিনিসগুলোতে যাচ্ছে। তো এই জন্য এই জিনিসটা কি যে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র কি মূল যন্ত্র, মানে তোমার প্রসেসর যত ভালো হবে তোমার ওই কম্পিউটারে যা মানে তুমি যেই সফটওয়্যারগুলো ইউজ করতে পারবা, ওই সফটওয়্যারটা যদি তোমার মানে ওইরকম ভালো, যেমন মনে করো কেউ অ্যাডোবি ফটোশপ 2002টাও ইউজ করতে পারে, কেউ আবার একদম লেটেস্ট ভার্সন যেটা 2025 ওইটাও ইউজ করতে পারে। এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, তোমার কম্পিউটারের স্পেক্সের উপরে, তোমার কম্পিউটারটা কেমন, তোমার কম্পিউটারের প্রসেসরটা কেমন, র্যাম কেমন, কি বলে তোমার জিপিইউ কোনটা আছে, এগুলোর উপর। তো এই জন্য এগুলা কি হচ্ছে মূল
যন্ত্র, তো এটা নবী থেকে আসতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র হচ্ছে মূল যন্ত্র। কোনটা মূল যন্ত্র? প্রসেসর ও সফটওয়্যার। আচ্ছা, একটি কম্পিউটার তা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন, দেখবা খুব ভালো বা দ্রুতগতিতে কাজ করছে, কিন্তু কিছুদিন পর ব্যবহার পরে দেখা যাবে এটি ক্রমশ ধীরগতির হয়ে যাচ্ছে। তুমি এটা বুঝতেছো যে কেন ধীরগতির হচ্ছে? অর্থাৎ পুরানো হলে যন্ত্রটি কেমন যেন ধীর হয়ে যায়। অনেক সময় একটি কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে পরিস্থিতি এমন দাঁড়ায় রাগান্বিত হয়ে আরেকটি নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছা করে। তো এই জিনিসটা মানে কি? এই যে কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, তুমি ওই যে যাদের কম্পিউটার আছে তারা সাধারণত রান ইউজ করো, রানের ইউজ করে কী করো, রানের মধ্যে হচ্ছে ট্রি দাও, ট্রিটা দিলে কি হয়, একটা রিফ্রেশ টাইপের হয়, বা প্রত্যেকটা একটা রিফ্রেশ হয় কি ফাইলটা। তো অনেকে দেখবা, যেমন আমাদের ল্যাবে, আমাদের অস্ট্রের যে ল্যাব আছে, ল্যাবের মধ্যে আমি যদি একবার ট্রি দিই, আর বইলো না ভাই, বহুতক্ষণ টাইম লাগে, মানে 3 মিনিট আমার জাস্ট হা করে তাকায় থাকা লাগে যে হ্যাঁ এখনও তোমার 3 মিনিট, আবার একটু বেশি বলে ফেলেছি, 2 মিনিটের মতো, 2 মিনিট আমার হা করে তাকায় থাকা লাগে যে এখনও ট্রি হইতেছে। বাট তুমি তোমার নিজের কম্পিউটারে ট্রি দাও, তাহলে দেখবা কি অনেক তাড়াতাড়ি হবে। এখন আমি রিস্ক নিতেছি না, আমি এখানে একটা ট্রি দিয়ে দেখাতে পারতাম, বাট যদি আবার দেখা যায় হা করে তাকায় থাকা লাগতেছে, তাহলে তোমরাও হা করে তাকায় থাকবা, আমিও হা করে তাকায় থাকবো, তাহলে ওই রিস্ক নেওয়ার দরকার নেই। পরে আবার রেদন ভাইয়া বলবে যে রেদন ভাইয়ের কম্পিউটার আমি মানে কি বলে স্মার্ট বোর্ড উড়াই দিছি বা স্মার্ট বোর্ড নষ্ট করে দিছি, তো ওই রিস্কে যাওয়ার দরকার নেই। আমি জাস্ট তোমাদেরকে যেটা বললাম এটা মাথায় রাখো। আচ্ছা, তো অর্থাৎ পুরানো হলে যন্ত্রটি কি, আচ্ছা এখন কেন এই যে ধীর গতিতে কেন হয়ে যেতেছে? প্রথমে বুঝতেছো, একে তো হচ্ছে ভাইরাসের আক্রমণ হতে পারে, মানে ভাইরাস হইতে পারে, ভাইরাস ঢুকছে, বা অনেক ম্যালওয়্যার এইসব ঢুকছে, বা আরেকটা কি হতে পারে, তার যে মেমোরি আছে ওটা এত সে ফাইল ক্রিয়েট করছে, এত ফাইল ইনস্টল করছে যে মেমোরিটা ফুল হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো হইতে পারে। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে এই স্লাইডে কিন্তু একটা এমসিকিউ আছে, এটা একটু মনে রাখবা। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তোমরা আইসিটি যন্ত্র যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং, তোমার আইসিটি যন্ত্রটিতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে, তবে অপারেটিং সিস্টেমের সবসময় হালনাগাদ বা আপডেট করতে হবে। একটা মেইন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কি, দুইটা জিনিস এখানে আছে, যন্ত্রটি কি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ঠিক আছে, আমি দিছি কি মুছা দেওয়ার জন্য নাকি চলে গেল কেন? আচ্ছা ঠিক আছে, তো মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম, দুইটা কথা এখানে। প্রথম কথা, অনেকেই ভাবে উইন্ডোজটা আসলে মানে উইন্ডোজটারে, মানে আমি নিজেও মনে ভাবতাম ছোটোকালে, আমি বলতাম কি এটা তো মাইক্রোসফট, মানে অপারেটিং সিস্টেম জিনিসটা কি আর মানে ওই মাইক্রোসফট জিনিসটা কি এটা আমি বুঝতাম না, বা আমি হচ্ছে প্যাচ লাগাই ফেলতাম। বাট মাইক্রোসফট হচ্ছে তোমার কোম্পানি, মাইক্রোসফট হচ্ছে কি তোমার কোম্পানি, আর ওই কোম্পানির কম্পিউটারের জন্য একটা অপারেটিং সিস্টেম তৈরি করছে যেটার নাম হচ্ছে উইন্ডোজ। যেটার নাম কি? উইন্ডোজ। আমাদের কিন্তু এই স্মার্ট বোর্ডের যে পিসিটা কানেক্টেড ওটার মধ্যে উইন্ডোজ দেওয়া, উইন্ডোজ 10 মেবি যতটুকু আমি দেখছি। আচ্ছা, উইন্ডোজ দেওয়া। তো উইন্ডোজ কিন্তু বেশিরভাগ ল্যাপটপ এবং বেশিরভাগ ডিসপ্লে মানে কি বলে ইয়েতেই মানে থাকে, বেশিরভাগ ইউজাররাই এটা ব্যবহার করে। তো তোমার এটাও এমসিকিউতে আসতে পারে যে কোন অপারেটিং সিস্টেমটা বহুল পরিচিত বা বলতে পারো বহুল ব্যবহৃত, সেটা কোনটা? উইন্ডোজ। আর উইন্ডোজটা কোন কোম্পানির? মাইক্রোসফট। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আরও কিন্তু অপারেটিং সিস্টেম আছে, যেমন কি লিনাক্স আছে, এরপর আরেকটা কি জানি আছে, এসকিউ না এটা তো না, মানে লিনাক্স আছে। লিনাক্স হচ্ছে তোমার মনে করো, আর এই কি বলে আইপ্যাড না, তোমার হচ্ছে যে ইয়ে আছে না, আইপ্যাডই তো না, আইপ্যাড না, আরেকটা আছে না আইফোন, মানে কি বলে অ্যাপেলের কোম্পানির, ওটার মধ্যে হচ্ছে আরেকটা অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। ঠিক আছে, তো ওগুলোর মধ্যে এরকম আরও নানা মানে অপারেটিং সিস্টেম আছে, বাট আমরা সচরাচর বা সবখানে কোনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে উইন্ডোজ। তো যদি বিশ্বের বেশি, এই যে এখানেও কিন্তু লেখা বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি ব্যবহৃত হয়। তো এটা একটু মনে রাখবা যে বিশ্বের সবচেয়ে বেশি কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের উইন্ডোজ। ঠিক আছে, আচ্ছা, তবে অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হবে। এখন এটা একটু মানে প্রশ্ন আছে, আমি তোমার একটু বলি, কখন তুমি হালনাগাদ বা আপডেট করবা? যদি তোমারটা রিয়েল হয়, যদি তোমারটা অফিসিয়াল একটা প্রোডাক্ট হয়। কিন্তু আমরা বাঙালিরা বেশিরভাগই কি করি, মোটেও অফিসিয়াল প্রোডাক্ট ব্যবহার করি না, আমরা 2 নাম্বার পাইরেসি করা একটা প্রোডাক্ট ব্যবহার করি। মানে কি, যেটা আসলে ওই কোম্পানির থেকে কিনা না, আমরা জাস্ট কপি পেস্ট টাইপ একটা জিনিস করে কি ওটা ব্যবহার করতেছি। তো তোমার যদি রিয়েল প্রোডাক্টটা না থাকে তাহলে অবশ্যই আপডেট দেওয়া উচিত না, বাট রিয়েল যদি তোমার উইন্ডোজ প্রোডাক্টটা থাকে তোমার অবশ্যই কি আপডেট দেওয়া উচিত, কারণ ওই প্রত্যেকটা আপডেটে নতুন ফাইল আসতেছে, আরও এটা মনে করো আপডেট করে দিচ্ছে সিস্টেমটাকে, আরও এরকমভাবে কি ওইটাকে আরও সাজানো হইতেছে যেন কি তোমার মানে আরও ভালো লেভেলে যায় ওইটা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যে কি আমাদের অল টাইম কি হালনাগাদ বা আপডেট করতে হবে যে অপারেটিং সিস্টেমটা। ইন্টারনেট সংযুক্ত থাকলে এই আপডেটগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। মানে অনেকে আসলে তোমরা জানো না যে তোমরা যারা ল্যাপটপ বা পিসি ইউজ করতেছো যে তোমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে,
বাট তোমরা কি জানো না যে আপডেটটা যে হইতেছে। কারণ কি? কারণ তোমাদের যে নেট কানেকশনটা অন আছে এটা অটোমেটিক্যালি অটো আপডেটে দেওয়া, অ্যান্ড কি আপডেটটা অটোমেটিক্যালি হইতেই আছে এমন। আচ্ছা, এরপর ইন্টারনেট সংযুক্ত থাকলে আপডেটগুলো আছে দেখলাম সংক্ষেপে হয়। তো এটা একটু মনে রাখবা যে ইন্টারনেট যদি সংযুক্ত থাকে, কি বললাম, ইন্টারনেট যদি সংযুক্ত থাকে তাহলে কি আপডেটগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হয় ইন্টারনেট সংযুক্ত থাকলে, ঠিক আছে? কারণ মানে তোমার নেট আছে, তুমি অটোমেটিক্যালি কি আপডেটগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা একটু মনে রাখো। অন্যান্য অপারেটিং সিস্টেমও প্রায় একই ধরনের সুবিধা দিয়ে থাকে, মানে অন্যান্য অপারেশন যেমন লিনাক্স এগুলো আছে ওগুলো এই ইয়েটা দেয়, সুবিধাটা দেয় কি অটোমেটিক্যালি ফাইল আপডেট হয়, একই ধরনের সুবিধা দিয়ে থাকে অবশ্যই। তাছাড়া অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ, এই যে অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড রেজিস্ট্রি ক্লিন আপ। আমরা সামনে আজকে আমাদের হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন পর্যন্ত দেখবো, তো এখানে আমরা দেখবো রেজিস্ট্রি ক্লিন আপটা কি। সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। তার মানে আচ্ছা দাঁড়াও আমি একটু বলি, যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করে তোমরা কম্পিউটার বা আইসিটির জন্য ঠিকভাবে কাজ করবে না, এবং তোমাদের জন্য কি অনেক সময় বিরক্তিকর কারণ হবে। মেইন কথা হচ্ছে তুমি একটা ফাইল যখন ডিলিট করো বা আনইনস্টল করো, দেখো কথা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। একটা কথা হচ্ছে আনইনস্টল, একটা কথা হচ্ছে ডিলিট। একটা কথা কি আনইনস্টল, একটা কথা হচ্ছে ডিলিট। আনইনস্টল মানে কি তোমার কম্পিউটার থেকে এটা চলে গেছে, বাট ওইটার যেই টেম্পোরারি ফাইলগুলা বা ওইটার যে ডকুমেন্টারি মেইন ফাইলগুলা ওগুলা কিন্তু তোমার কম্পিউটারে আজীবন রয়ে যাবে। ওগুলা যদি তুমি ক্লিন করতে চাও, একদম পুরা সফটওয়্যারটাকে বলে না যে গোড়া থেকে শেষ করা, তুমি যদি গোড়া থেকে সফটওয়্যারটা শেষ করতে চাও তখন তোমার অবশ্যই কি রেজিস্ট্রি ক্লিন আপটা করতে হবে। কি করতে হবে? রেজিস্ট্রি ক্লিন আপটা করতে হবে। তো রেজিস্ট্রি ক্লিন আপটা কেমনে করবা ওইটা আমরা আজকে সামনেই দেখবো, একটু সামনে যে কেমনে ওইটা করা হয়। এখন যদি আমরা একটু দেখি যে তাহলে এটা একটা কথা যে কি রেজিস্ট্রি ক্লিন আপের জন্য কি তোমার অবশ্যই পুরাটা ফাইল কি একদম ভালো মতো ক্লিন করতে হবে, জাস্ট আনইনস্টল করে দিলেই তোমার দায়িত্ব শেষ, এটা ভাবলে হবে না। আচ্ছা, এখন যদি আমরা পরে যাই তাহলে এটা অবশ্যই করতে হবে, নাহলে কি আমাদের কম্পিউটার স্লো হয়ে যেতে পারে বা কি ধীরগতির হতে পারে। আচ্ছা, এছাড়াও প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়, অনেক ইম্পর্টেন্ট, তোমার নৈবিত্তিকে আসতে পারে। অ্যান্ড কি বলে বিগত বছরের বোর্ডগুলোতে হয়তো বা এটা আসছিল যে সফটওয়্যার ইনস্টল করার টাইমে বা সফটওয়্যারের ফলে কি ফাইল ক্রিয়েট হয়, বা বলতে পারো যে ওই যে এখানে কি লেখা লাইনটা যে কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি বলে টেম্পোরারি ফাইল তৈরি হয়। এটা মনে করো সফটওয়্যার ইনস্টলের সময় হতে পারে, আবার সফটওয়্যার চালানোর টাইমে হতে পারে। কয়টা টেম্পোরারি ফাইল ক্রিয়েট হয়ে যায়, মানে তুমি ওই ফাইলগুলো তুমি নিজে দেখো না বা তুমি জানো না যে ওই ফাইলগুলো যে আসলে ক্রিয়েট হইতেছে, বাট ওগুলো প্রতিনিয়ত ক্রিয়েট হয়। এবং কি হয়তোবা ফাইলগুলো খুবই ছোট, তোমার এত একটা জায়গা নিতেছে না, বাট যখন এই জিনিসটা বাড়তেছে আস্তে আস্তে, ফাইলগুলো যখন আস্তে আস্তে আরও বেশি ক্রিয়েট হইতেছে, তখনই কিন্তু তোমার কি এটা একটা বড় তোমার মানে মেমোরিতে একটা বড় জায়গা নিয়ে নিতেছে। এবং ওই টাইমে তোমার হচ্ছে ঝামেলাটা লাগে, ওই টাইমে কি তোমার একটা মানে এই যে যত মেমোরি বাড়তে থাকে, স্বাভাবিক না? মনে করো তোমার কাঁধে হচ্ছে আমি 30 কেজির একটা ব্যাগ দিলাম, তুমি 30 কেজির ব্যাগটা যখন নিলা তখন তোমার মনে হলো আচ্ছা ঠিক আছে এটা একটু মোটামুটি ঠিক আছে। এই 30টারে আমি যখন 40 কেজি বানাই দিলাম তখন তোমার মনে হবে না চাপ পড়তেছে। এখন এটার আমি একবার মনে করো 60 কেজি বানাই দিছি, তখন তো তুমি কি আর মানে ধরে মানে কি বলে মনে হবে অনেক ভারী। আর তুমি মনে করো যদি দৌড়ানো চিন্তা করো যে 30 কেজি নিয়ে তুমি যতটুকু দৌড়াইতে পারবা, 60 কেজির ব্যাগ নিয়ে কি তুমি ওই স্পিডে দৌড়াইতে পারবা না। কম্পিউটারের ক্ষেত্রে এরকমই হইতেছে, মেমোরিতে যখন কম ফাইল আছে তখন সে অনেক তাড়াতাড়ি কাজ করতে পারতেছে, বাট যখন তার ফাইল বেশি, তার প্রসেসটা বেশি করা লাগতেছে, তখন তার কি অনেক ফাইল ঘুরে ঘুরে প্রসেস করা লাগতেছে, তখনই কি তার কম্পিউটারের কাজটা স্লো হয়ে যেতেছে। তো এগুলা কেন তোমার কি টেম্পোরারি ফাইল তৈরি হয়, এই টেম্পোরারি ফাইলগুলোকে তোমার অবশ্যই হার্ড ডিস্ক থেকে মুছে দিতে হবে। এই যে অনেকদিন এই ফাইলগুলো না মুছে দিলে হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে। তাহলে কোন জায়গায় টেম্পোরারি ফাইলগুলো দখল করতেছে? হার্ড ডিস্কের জায়গাগুলো, ঠিক আছে? হার্ড ডিস্কের অনেকগুলো জায়গা দখল করে রাখে। আচ্ছা ভাই একটু পানি খেয়ে নিই, একটা মিনিট। আচ্ছা, তো যেখানে ছিলাম, হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে রাখে, কম্পিউটারের গতিকে ধীর করে দেয়। সেই জন্য আমাদের সবারই উচিত সফটওয়্যারের সাহায্যে নিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া। এতে হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে, আবার কি কম্পিউটারের কাজ করার গতিও বেড়ে যাবে। তো তুমি এটা ভালো মতোই বুঝতেছো। আমি মনে করো তোমার ব্যাগে তোমার কাঁধে একটা 40 কেজির ভার দিয়ে দিছি, তখন তুমি যেই স্পিডে দৌড়াইতে পারতেছো, আমি যদি এটা আরও কমাই দিই তুমি কিন্তু আরও জোরে দৌড়াইতে পারবা। তো এই জিনিসটা সেম এমনই হইতেছে যে তুমি যখন হার্ড ডিস্কের জায়গাগুলো ক্লিন করতেছো, তুমি যখন হার্ড ডিস্কের জায়গাগুলো মুছে দিতেছো, তখন কি তোমার কি বলে কম্পিউটারটা আরও ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না। ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ বা টেম্পোরারি ফাইল জমা হয়। এই কুকিজ দেখে আবার অনেকে ভাববো না যে কম্পিউটার কি বিস্কিট খায় নাকি, না এরকম কিছু না, এগুলো কম্পিউটারের বিস্কিট না। বাট বিস্কিট জিনিসটা কি আমার একটু বলো তো, কুকিজ জিনিসটা কি? তুমি কি বিস্কিট মানে একদম মানে আমি তোমার একটা নর্মাল কথা বলি, যখন দুপুরে খিদা লাগে তখন কি তুমি বিস্কিট খাও?
না, তুমি কি ভাত জাতীয় কিছু, রাইস জাতীয় কিছু, তেহারি, বিরিয়ানি এগুলো কিছু খাইতে পারো। বাট কুকিজটা তুমি কখন খাও, বিস্কিটটা তুমি কখন খাও? যখন তোমার হালকা খিদা লাগছে, যখন তোমার একটু নাস্তা করা দরকার, যখন তোমার একটু নাস্তা লাগবে তখন খাও। তো এই যে কুকিজ বা হচ্ছে এই জিনিসটা, এখানের এই কুকিজটা এটার সাথে একটু মিল সম্পন্ন আছে, এই জন্য এটার নাম কুকিজ রাখছে। কারণ ওগুলো তোমার কোনো বড় ফাইল না, ওগুলো তোমার কোনো মানে অনেক জায়গা খেতেছে এমন না। তুমি প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকলে, বা প্রত্যেকটা ওয়েবসাইটে আসলে ভুল বলবো, বাট তুমি যখন ইন্টারনেট ব্রাউজ করো তখন কিন্তু তুমি বেশিরভাগ ওয়েবসাইটে গিয়ে কী দাও জানো? অ্যাকসেপ্ট অল কুকিজ, এটা কিন্তু দাও। তুমি এটা দেখবা, তো অনেকে কিন্তু এটা দিতেছে, বাট এটা কিন্তু জানে না জিনিসটা কী হইতেছে। এই যে তুমি অ্যাকসেপ্ট অল কুকিজ দিতেছো না, এই ফাইল এখানে একটা মানে টেম্পোরারি একটা ফাইলের মতো ক্রিয়েট হচ্ছে। এই ফাইলটা কি তোমার কি বলে এই হার্ড ডিস্কের মেমোরি, বা ওই যে সফটওয়্যারটা তুমি মনে করো ক্রোম বা মজিলা ফায়ারফক্স, ওই সফটওয়্যারের ক্যাশ মেমোরি যেটা আছে ওটার মধ্যে কি যায় জমা হইতেছে। এই জন্য এগুলা কিন্তু কি আস্তে আস্তে হার্ড ডিস্কের জায়গা বাড়া দিচ্ছে, ওই সফটওয়্যারটা আস্তে আস্তে কি বলে জায়গা বেশি নিতেছে, অ্যান্ড কি তোমার কম্পিউটার স্লো করে দিতেছে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। তুমি যখনই মানে অবশ্যই তোমার তো কি বলে ওয়েবসাইটে যাইতে হবেই, তোমার তো ওয়েব ব্রাউজ করতে হবেই, বাট তুমি কি করবা, এটা নির্দিষ্ট সময় পরে তোমার ক্যাশে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো মুছে দিবা, ওগুলো ডিলিট করে দিবা। কারণ ক্যাশে মেমোরি ডিলিট করলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর কুকিজ জিনিসগুলো আসলে কি জানো, বা এইগুলো কেন হইতেছে, কারণ তুমি যখন একটা মনে করো তুমি আমাদের রেদন মেথডস ইয়েতে ঢুকলা, কি বলে ওয়েবসাইটে ঢুকলা, ওই জায়গাতে তোমার কি কিছু বলতে পারো এই মানে লগ ইনের যে জিনিসগুলো ওগুলা একটু সেফ থাকে না। ওগুলা কি মনে করো যে অটোমেটিক্যালি টিপ দিলে আসে না যে আচ্ছা মহিমুল ইসলাম আমি ঢুকছে, এই ইমেলটা এসে পড়লো মহিমুল ইসলাম আমি এরকম এরকম, এরপর পাসওয়ার্ডটা একটু শো করলো, বা তুমি যদি সেফ পাসওয়ার্ড দাও ওগুলো দিল। এই যে এই ডাটাগুলাই হচ্ছে এই কুকিজ ফাইলগুলো রাখে। তোমার এই ডাটাগুলা কি এই কুকিজ ফাইলগুলো নির্দিষ্ট করে রাখে। এরপর মনে করো তোমাকে কোন অ্যাড দেখাবে, কোন কোন মানে তুমি আসলে কি সার্চ করতেছো, এই কুকিজ ইয়েগুলো ডাটাগুলো করে কি এগুলো হচ্ছে ট্র্যাক করে। এগুলো হচ্ছে মেনলি কুকিজ ডাটার কি কাজ। এটা হচ্ছে এই কুকিজ বা টেম্পোরারি ফাইল। তো এগুলো জমা হয়, এতে কি আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর হয়ে যায়, প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। এই কাজটি করতে সফটওয়্যার তোমাকে সাহায্য করে। মানে কি তুমি কোনো একটা সফটওয়্যার কি বলে সফটওয়্যার ইউজ করে কি ক্যাশ মেমোরি পরিষ্কার করতে পারবা। তাহলে ক্যাশ মেমোরি কি কিছুদিন পর পর অবশ্যই পরিষ্কার করা প্রয়োজন। গেল। আচ্ছা, তাহলে এই স্লাইডটা বুঝছি আশা করি। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তো এখানে আমি যেটা আরেকবার বলবো, এই যেইগুলো আমি কি বলে লাইন মার্ক করে রাখছি, যে মার্ক করা যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু অবশ্যই একটু মনে রাখবা, ভালো করে পড়বা। এখান থেকে কি তোমার শর্ট কোয়েশ্চেন তো বলা যায় না, কোত্থেকে দিয়ে দিবে। একে তো এটা, এই জন্য আমি একদম ভালো মতো ব্যাখ্যা করতেছি। আরেকটা কি এগুলো থেকে যেগুলো দাগানো অবশ্যই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে যে টেম্পোরারি ফাইল হার্ড ডিস্কের অনেক জায়গা দখল করে, কুকিজের টেম্পোরারি ফাইল জমা হইতেছে কেন, ইন্টারনেটে যখন তুমি ব্রাউজ করতেছো এই জন্য, এই যে ইন্টারনেটের ব্রাউজারে। আর ক্যাশ কুকিজ ও টেম্পোরারি ফাইলগুলো কোথায় জমা হইতেছে, ব্রাউজারের ক্যাশ মেমোরিতে। কোথায় জমা হইতেছে, ব্রাউজারের ক্যাশ মেমোরিতে। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবা। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, আচ্ছা অ্যান্টিভাইরাস, এবার আসলে একটু অ্যান্টিভাইরাস সম্পর্কে জানি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ও ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম যার মাধ্যমে রক্ষণাবেক্ষণ কার্যক্রম করে, যার মাধ্যমে কি আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস, ম্যালওয়্যার ও বা স্পাইওয়্যার এর আক্রমণ থেকে রক্ষা পান। এই ম্যালওয়্যার, স্পাইওয়্যার জিনিসগুলা কি, ভাইরাস জিনিসগুলা কি, তোমরা ভালো মতোই বুঝতেছো যে ভাইরাস জিনিসটা হচ্ছে কি ইচ্ছা করে এরকম ফাইল ক্রিয়েট করে বা এরকম একটা ঝামেলা করে দেওয়া হয় তোমার মানে পিসিতে। আর ভাইরাস অনেক রকমের আছে, মানে আমি তোমার কোনো উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। ভাইরাস অনেক রকমের আছে, অনেক টাইপের ভাইরাস আছে। তো ভাইরাসটা মেনলি কী করতেছে, তোমার কম্পিউটারে একটা হ্যাম্পার করতেছে, তোমার একটা সমস্যা করতেছে কম্পিউটারের মধ্যে, কোনো একটা ফাইলের মধ্যে ঝামেলা করতেছে, অথবা কম্পিউটারটাকে স্লো করে দিতেছে, এগুলো করতেছে কি তোমার ভাইরাস। আচ্ছা, পাশাপাশি নির্বিঘ্নে তাদের যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন। আর আচ্ছা, এই যে কথার মধ্যে আসছিলাম, এই ভাইরাসগুলোকে বা ম্যালওয়্যারগুলোকে তুমি যদি শনাক্ত করতে চাও তুমি কি করতে পারো, তোমার কাছে সফটওয়্যার আছে। যেমন মনে করো যে এই অ্যান্টিভাইরাস, এই জিনিসগুলো কি, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার, ঠিক আছে, এই জিনিসগুলো কি। মনে করো তুমি এই যে একটা জিনিস আছে না, মনে করো তুমি লেখলা সুন্দর, কি লেখলা, এই সুন্দর বানান কি, রসুকার না দীর্ঘকার, হইব একটা, যাও, আমরা তো বানান শিখতেছি না, তোমরা তোমাদের বাংলা কোর্সের টিচারকে জিজ্ঞেস করো যে অমি ভাইয়া পারে না সুন্দর বানান আপনি। মনে করো তুমি লেখলা সুন্দর, এখন সুন্দরের জায়গায় তুমি যদি সামনে একটা অ লাগাই দাও, সামনে কি একটা অ লাগাই দাও, তাইলে হয়ে যাবে না অসুন্দর, অসুন্দর হয়ে গেল না। এই জিনিসটা তাহলে কি অসুন্দর হয়ে গেছে, যে জিনিসটা কি হইতেছে, যে তুমি যখন সুন্দর লিখছিলা অ লাগানোর জন্য অসুন্দর হয়ে গেছে। সেম এই অ্যান্টিভাইরাস ম্যালওয়্যার জিনিসটাও এরকমই। তুমি যখন ভাইরাস এটার আগে অ্যান্টি লাগাইলা, তার মানে কি যেটা ভাইরাসকে থাকতে দেয় না বা ভাইরাস ক্লিন করে। স্পাইওয়্যার এটার আগে অ্যান্টি লাগাইলা, তার মানে কি স্পাইওয়্যার যেটা মানে রোধ করে। ম্যালওয়্যার অ্যান্টি লাগাইলা, তার মানে কি ম্যালওয়্যার যেটা রোধ করে।
এরকম, ঠিক আছে? তো বিষয়টা এরকম হচ্ছে যে অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টিমেলওয়্যার এই জিনিসগুলো কি এক একটা সফটওয়্যার যেগুলো তোমাকে কি ভাইরাস থেকে রক্ষা করতে পারে, বা কি যেগুলো ভাইরাসকে একবারে সরায় দেয়, ভাইরাস স্ক্যান করতে পারে, ভাইরাসকে কি রিমুভ করতে পারে। বুঝলা? একটু বুঝলে আপাতত হবে। নেক্সট আমরা যদি দেখি যে অ্যান্টিমেলার বা অ্যান্টি স্পাইওয়্যার বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। এখন এখানে একটু কথা আছে, আমরা অ্যান্টিমেলওয়্যার বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার অবভিয়াসলি ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবো, বাট ওই সফটওয়্যারগুলো আসলে এত একটা ভালো হয় না যেগুলো ফ্রি। ভালো কোনগুলো হয়? যেগুলো পেইড। এটা স্বাভাবিক কথা, যখন তুমি টাকা ঢালবা তখন তুমি কি ভালো জিনিস পাবা, তুমি যদি টাকা না ঢালো তুমি ভালো জিনিস পাবা না, এরকমই জিনিসটা হয়। আর তাও অনেক সফটওয়্যার আছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেগুলো ভালো, অ্যাটলিস্ট তোমার কম্পিউটারে ভালো হোক না হোক তোমার কিছুটা তো উপকার করবে, কিছুটা তো তোমার ভাইরাস সরাবে, ওই জন্য তোমার হলেও কি একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার রাখা উচিত। এখন আবার এখানে একটু ঝামেলা আছে, অনেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নামাইতে যায় ভাইরাসই নামায় ফেলায়। মানে এটা একটা খুবই মজার বিষয় যে ওরা মনে করো এত কিছু তো জানে না যে কোন সফটওয়্যারটা ভালো বা কোনটা বেটার। ওরা এমন কিছু সার্চ দেয় যে আচ্ছা ঠিক আছে এখানে সুন্দর মতো লেখা অ্যান্টিভাইরাস, বাট আসলে কি ওই সফটওয়্যারের মধ্যে ভাইরাস ঢুকায় রাখছে মানুষ। কেন? কারণ জানে যে তুমি সার্চ দিয়ে ওটা নামাবা, তুমি তো জানো না, তুমি যখন ওই সফটওয়্যারটা নামাইছো তোমার কম্পিউটারে উল্টা ভাইরাস ইনজেক্ট হয়ে গেল। তো এই জন্যে অবশ্যই ভালো সফটওয়্যার যেগুলো আছে ওইগুলো নামাইতে হবে, ওগুলোর মধ্যে কি সীমাবদ্ধ থাকতে হবে। আজাইরা বা মানে যেগুলোর নাম টাম এত একটা নাই ওগুলো নামে ভাবতে হবে না যে আচ্ছা আমি অনেক প্রো, আমি নামে ফেলছি, যেগুলো নাম করে ওগুলো নামাতে হবে। গেল। আচ্ছা, এমনকি এই সফটওয়্যারগুলো ইন্টারনেটের মাধ্যমে আপডেট করা যায়, মানে কি তোমার এই সফটওয়্যারগুলো প্রতিনিয়ত আপডেট করতে হয় বা আপডেট করা লাগবে। কেন করা লাগবে? কারণ আজকাল মনে করো যে এখন একটা, যেমন মনে করো করোনা ভাইরাস তো আসছিল কয়েক বছর আগে, এখন আরও নতুন ভাইরাস আসছে না, আবার কি করোনার নতুন ভেরিয়েন্ট আসতে পারে না, ভাইরাসগুলোও সেম। এমন না যে অল টাইম তোমার ভাইরাসটা সেম থাকবে বা অল টাইম ওই ভাইরাসটাই তোমার অ্যাটাক করতেছে, এমন হতে পারে কি একটা অন্য ভাইরাস দিয়ে দিল, একটা নতুন ভেরিয়েন্টের ভাইরাস আনলো। এই জন্য কি ওই যখনই অ্যান্টিভাইরাসের কোম্পানিটা বুঝছে যে আচ্ছা এখন তো এই ভাইরাসটা মানে বেশি ইফেক্ট করতেছে কম্পিউটারগুলোকে, তখন তারা কি ওই ভাইরাসের একটা মানে অ্যান্টি সফটওয়্যার দিয়ে দেয়, যেটা কি তারা আপডেটের মাধ্যমে দেয়। তো আমরা যখন নিজের কম্পিউটারে আপডেট দিব আমরা কি ওই সুবিধাটা নিতে পারবো, আর আপডেট যদি আমরা না দিই আমরা কিন্তু ওই সুবিধাটা কি পাবো না। আচ্ছা, কম্পিউটারে কাজ করার গতি, আচ্ছা তাহলে একটু পর্যন্ত বুঝলে আশা করি। আর কি এখানে ইম্পর্টেন্ট কিছু আছে? তাহলে কি বলে অল টাইম হচ্ছে হালনাগাদ বা আপডেট দিতে হবে, এটা একটু মাথায় রাখো। অ্যান্টিভাইরাস আপডেট দিতে হবে, এবং অ্যান্টিভাইরাস ছাড়া কিন্তু পিসি কি ভালো থাকবে না, বা পিসি তে অবভিয়াসলি অ্যান্টিভাইরাস দিতে হবে। আচ্ছা, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টের ব্যবহার করে থাকে। এই যে ফার্স্ট স্লাইডে যে আমি একটু বকবক করছিলাম এই জন্যই, কারণ আপনার এখান থেকে নৈবিত্তিক আসতে পারে। আর এখানের জিনিস কিন্তু আমি অলরেডি বুঝাই ফেলছি যে ডিস্ক ক্লিন আপটা কি, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার জিনিসটা কি। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে সংযুক্ত থাকে, মানে এরকম না যে আপনার এগুলা আলাদা নামাইতে হবে, এগুলো অপারেটিং সিস্টেমে দেওয়া দেয়। কেন জানেন? মানে অপারেটিং সিস্টেমে কেন দেয় আমি আপনার একটু যদি বলি, অপারেটিং সিস্টেমটা তো এই জন্যই দিছে কেন কি আপনার বেসিক যে ফাইলগুলো আছে যেগুলো আপনার কম্পিউটার রান করার জন্য একদম 100% ইম্পর্টেন্ট, ওগুলা যেন থাকে। আর ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টার এই জিনিসটা কিন্তু আপনার কম্পিউটারের জন্য একদম 100% ইম্পর্টেন্ট। এই জন্যে আপনার যেন আলাদা করে নামাইতে না হয়, সেটা কি অলরেডি কি বলে অপারেটিং সিস্টেমে দিয়ে দেয়। আপনি যখন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতেছেন তখন আপনার হচ্ছে কি মানে অটোমেটিক্যালি এই ফাইলগুলো এই সফটওয়্যারগুলো ইনস্টল হইতেছে। ঠিক আছে, গেল। তো এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমে থাকে, এটা বললা। এটা কি করে? এই সফটওয়্যার দুটো কি হার্ড ডিস্কের জায়গা খালি করে। তাহলে এই সফটওয়্যারের মেইন কাজটা কি? হার্ড ডিস্কের জায়গা খালি করা, হার্ড ডিস্কের জায়গা খালি করে, এবং কি ফাইলগুলোকে এমনভাবে সাজায় যাতে কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে। এই যে জায়গা খালি করাটা হচ্ছে মেনলি কার? ডিস্ক ক্লিন আপের কাজ। আর এই যে ফাইলগুলোকে সাজায় রাখার কাজটা কার? ডিস্ক ডিফ্র্যাগমেন্টারের কাজ। ঠিক আছে, নেক্সট স্লাইডে যদি আমরা যাই। আচ্ছা, এবার আসো সফটওয়্যার ইনস্টলেশন আর আনইনস্টলেশন। আমরা এখন আগে সফটওয়্যার ইনস্টলেশন পড়বো। আমি আপনাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন দেখাবো, প্লাস আমার এখানে যে পিসি আছে আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল করবো, প্লাস আমি একটা সফটওয়্যার কি ওইটা ইনস্টল করে এটা আনইনস্টলও করবো, আবার কি মানে বলতে পারো ডিলিটও করবো। মানে তিনটা জিনিস, সফটওয়্যার ইনস্টল, সফটওয়্যার আনইনস্টল, সফটওয়্যার ডিলিট। পার্থক্য কি এখন আমরা বুঝবো। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল এবং এর জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। তার মানে আপনি একটা নর্মাল সফটওয়্যার নামাইতেছেন, যেমন মনে করেন ভিএলসি মিডিয়া প্লেয়ার, বা মনে করেন অ্যাডোবে অ্যাক্রোব্যাট এটা নামাইলেন, বা মনে করেন আপনি জুম নামাইলেন, বা মনে করেন আপনি ক্রোম নামাইলেন, এগুলো কিন্তু অনেক ইজি ইনস্টল করা। একটা গেম নামাইলেন, গেমটা কিন্তু ইনস্টল করা অনেক ইজি। বাট আপনি যদি অপারেটিং সিস্টেম নামায় ইনস্টল করতে যান, আপনি যদি ওই যে বলে না, আমি শিওর তোমরা যারা পিসি চালাও বা পিসি সম্পর্কে একটু আইডিয়া আছে, তোমরা 100% তোমাদের বা তোমাদের চিরা পরিচিত কারো পিসি আছে, এটা তোমরা মাস্ট শুনছো যে কি বন্ধু আজকে আমরা উইন্ডোজ মারবো,
আজকে আমরা উইন্ডোজ মারবো মানে কি, মানে আমরা আজকে উইন্ডোজটা দিব মানে কি, সে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করবে, এটাকে বলা হয় কি উইন্ডোজ মারা, বাকি উইন্ডোজ দেওয়া, এটা মানে বাঙালি বলে আর কি যে আজকে উইন্ডোজ মারবো, বাকি কম্পিউটারে উইন্ডোজ মারছি, বাট আসলে কি হয় ওইখানে অপারেটিং সিস্টেমটা নতুন করে ইনস্টল করা হয়। আচ্ছা, তো এই জিনিসটা আপনার ভিএলসি মিডিয়া প্লেয়ার ওইসব গেম টেম এগুলো ইনস্টল করা অনেক ইজি, বাট উইন্ডোজটা ইনস্টল করা একটু কঠিন। ওইখানে অনেক পার্টিশন ক্রিয়েট করতে হয়, পার্টিশন ডিলিট করতে হয়, নতুন একটা পার্টিশনে ফাইলগুলো সেট করতে হয়, আরও বিভিন্ন উপায়ে কি ইনস্টল করা লাগে। ইভেন ভাইয়ার কথা যদি জিজ্ঞেস করো, ভাইয়া একদম ফুললি মুখস্থ না, ভাইয়ারও যদি উইন্ডোজ মারতে হয় আমি কি করি, ইউটিউব দেখি, ইউটিউব দেখে সুন্দর মতো ইয়েগুলো ফলো করে কি উইন্ডোজ মেরে দিই, বাট এখনও কি মুখস্থ করা হয় নাই। কেন? কারণ ওগুলো কি একটু টাফ। গেল, এখন যদি আমরা দেখি অপারেটিং সিস্টেমের যে ইনস্টলেশনের যে প্রক্রিয়াটা একটু জটিল, আবার কি বললাম অন্যান্য যে প্রক্রিয়া আছে ওগুলো কিন্তু একটু কি ইজি। তো কিভাবে এখন ইনস্টল করার কিছু মানে ওয়ে দিয়ে দিছে এখানে, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য করা প্রয়োজন। কি, যে সফটওয়্যার হচ্ছে তোমার কি বা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা এটা তোমার একটু বুঝতে হবে, যে তোমার সফটওয়্যারটা হইতেছে কিনা। সফটওয়্যারটা মানে মনে করো যে এখন তুমি এমন একটা সফটওয়্যার নামাইলা যেটা হচ্ছে তোমার স্পেকের থেকে অনেক বেশি হাই বা স্পেকের থেকে অনেক বেশি, যেমন মনে করো যে কি তুমি মনে করো যে তোমার র্যাম হচ্ছে 8 GB মেমোরি, বাট তুমি এমন একটা সফটওয়্যার নামাইছো যেটার হচ্ছে 16 GB লাগে, তো এরকম সফটওয়্যার কিন্তু নামাইলে হবে না। অবভিয়াসলি তোমার সাপোর্ট করে এরকম সফটওয়্যারই নামাইতে হবে। দেন আমরা যদি দেখি রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা সেটা পরে নিতে হবে। ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এই রিডমি ফাইলটা প্রত্যেকটা সফটওয়্যারেরই একটা, বা গেমের, বিশেষ করে গেমের, যারা গেম ইনস্টল করছো বা গেম জানো, তারা শিওর তুমি দেখছো যে রিডমি ফাইলটা থাকে। এই রিডমি ফাইলটা কি করতেছে, তোমার সফটওয়্যারের যে কিভাবে ইনস্টল করবা, কি লাগবে, তোমার কি প্রয়োজন, এই ইনস্ট্রাকশনগুলো কি তোমার রিডমি ফাইলের মধ্যে থাকে। তো এই রিডমি ফাইলটা হচ্ছে তোমার অবশ্যই একবার দেখে নিতে হয়, একবার পড়ে নিতে হয় যে রিডমি ফাইলটার মধ্যে কি লেখা আছে, ইনস্টল করার উপায়গুলা কি, ইনস্টল করার ধাপগুলা কি, এগুলো তোমার একটু জেনে নিতে হবে। দেন আমরা যদি পরেরটাতে যাই, ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা। বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়। আর মনে করো তোমার একটা সফটওয়্যার তুমি ইনস্টল করতেছো, বাট ব্যাকগ্রাউন্ডে তোমার অন্য আরও অনেক সফটওয়্যার অন করা, তুমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও এডিটিং রেন্ডারিং দিয়ে রাখছো, তখন কিন্তু তোমার সফটওয়্যার ইনস্টলেশনে কি একটা ঝামেলা হতে পারে। আচ্ছা, পরেরটা কি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা সেটা দেখতে হবে। এইটা একটু কথা, ওই যে অনেকে 2 নাম্বারই অ্যান্টিভাইরাস সফটওয়্যার নামায় না, তখন কি হয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা একটা ফল্ট দেখায়, মানে দেখা গেল তোমার ফাইলগুলো ঠিকই ক্লিন বা ফাইলগুলোতে কোনো ভাইরাস নাই, বাট স্ক্যান করে বলবে কি ওইখানে তো ভাইরাস আছে, তখন এটা ইনস্টল করতে দিবে না তোমাকে। এই জন্য কি এই ধাপটা একটু মনে রাখতে হয় যে কি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা বন্ধ আছে নাকি, এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ তোমার অ্যান্টিভাইরাস যদি অন থাকে, তুমি যদি একটা সফটওয়্যার ইনস্টল করো, তখন দেখা যেতে পারে ওই সফটওয়্যারের যে প্রয়োজনীয় ফাইলগুলো আছে ওগুলো ইনস্টল হইতেছে না। ঠিক আছে, এটা গেল। পরেরটা কি, অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা সেটা বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রই থাকে। ওই যে তোমার মনে করো যে একটা সফটওয়্যার যখন তুমি ইনস্টল করতে যাও, তুমি এটা খেয়াল করবা, কেউ যদি ইনস্টল করে থাকো তো ওখানে কিন্তু ফার্স্ট একটা মেনু আসে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে কি তোমার অনুমতি দিতে হয়, যে তোমার অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতিটা দিলে তখন কি তোমার ওই ফাইলটা ঠিকঠাক মতো রান হবে, নাহলে কিন্তু রান হবে না। আচ্ছা, তো এটা একটু দেখতে হবে। তো এগুলো হচ্ছে আমার সফটওয়্যার ইনস্টলেশনের একদম বেসিক জিনিস। আচ্ছা দাঁড়াও একটু, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া কোনো, আচ্ছা এটা গেল। আচ্ছা হ্যাঁ, তো আমরা ইনস্টলেশন দেখবো, এই যে এই 2টা স্লাইড আছে, আর 2টা স্লাইডের পরে আমরা ইনস্টলেশনটা দেখবো। ঠিক আছে, গেল। এরপর কি, অপারেটিং সিস্টেম ছাড়া, সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এই প্রক্রিয়া অনেকটাই একই ধরনের। মানে কি, বিশেষ করে সবগুলা ফাইলের যেই ইনস্টলেশনটা ওইটা একই উপায় হয়, একইভাবে হয়। ওটার মধ্যে এমন না যে ভ্যারাইটিস আছে, এই ফাইলটারে এমনি ইনস্টল করা লাগতেছে, ওই ফাইলটারে অমনে, এরকম না, প্রত্যেকটা প্রায় সিমিলার। আচ্ছা, তো জিনিসটা কি, সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। মানে কি, আমরা যে ইনস্টলেশন ফাইলটা নামাই না ইন্টারনেট থেকে, বা আমরা যখন একটা ডিস্ক থেকে বা পেনড্রাইভ থেকে দেই, তখন কিন্তু একটা ইনস্টলেশন ফাইলটা নেই, ওইটাই হচ্ছে কি সফট কপি। তো সফট কপি পাইয়ে তো আমাদের কী করতে হবে, অবশ্যই সফট কপি বা ডিজিটাল কপিটা প্রয়োজন হবে। সফট কপিটি সিডি, ডিভিডি, পেনড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে, যেটা আপনারা জানেন। আমরা কি মনে করেন, আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করব, আমি কেন ভিএলসি বলতেছি, কারণ আমি আপনাকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে ইনস্টল করে দেখাবো এবং আনইনস্টলও করবো। আচ্ছা, তো মনে করেন ওইটা আমি ডাউনলোড করবো, তো আমি ওইটা তখন কী করতে পারি, আমি সুন্দর মতো ইন্টারনেটে যে সার্চ দিব যে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এরপর আমি নামাই নিব, ভিএলসি মিডিয়া প্লেয়ারটা নামাই নিব। আচ্ছা গেল। তো যখন আমি এটা করি, পাওয়া যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোতে থেকে সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত থাকে। কি থাকে, অটো রান নামে একটা প্রোগ্রাম। তো এটা আসতে পারে যে সফটওয়্যার ইনস্টলেশনের সফট কপিতে কোন কোন ইয়েটা থাকে,
কোন প্রোগ্রামটা সংযুক্ত থাকে সেটা কি অটোরান। অটোরান অবস্থায় থাকে, তোমাদের কম্পিউটার সিডি ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে অটোরান প্রোগ্রামটি সচল হয়ে যায়। মানে আপনি যখন ওই পেনড্রাইভটা প্রবেশ করাইতেছেন, ইনপুট দিতেছেন, তখন কি অটোরানটা অটোমেটিক্যালি হচ্ছে কি ওপেন হয়ে যায়, বাকি অটোমেটিক্যালি হচ্ছে চালু হয়। এরপর অটোরান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায়। অনুমতি প্রদান করলে পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে কি সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টল হয়ে যাবে। তার মানে কি আমরা জাস্ট কি ওই যে একটা সফটওয়্যারে ঢুকি, এরপর কি বলে নেক্সট দেখি, এরপর ফাইল চুজ করে আমরা কি সফটওয়্যারটা ইনস্টল করি। আচ্ছা, হয়ে যাবে। সাধারণত যন্ত্রটি রিস্টার্ট করলেই ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা শুরু করা যায়। গেল, এই ছিল। আচ্ছা, আরেকটা লাস্ট কি সফটওয়্যার ইনস্টলেশনে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এটা তো সফটওয়্যার ইনস্টলেশন, তাহলে এটা হচ্ছে ইনস্টলেশন। একটু পর্যন্ত আমার ইনস্টলেশন, তো একটু পর্যন্ত আমি তাহলে আগে তোমাদেরকে একটু দেখাই। এটা যদি একটু দাঁড়াও, এটা যদি একটু করে দিই, আমার এটা জাস্ট ইনস্টলেশনটাই রাখা উচিত ছিল। এটা ব্লু, অ্যান্ড আমি যদি ফিল কালার দিয়ে দিই, মনে করেন এই ব্যাস, বাও সুন্দর, ভালো এডিট করতে পারি, নাইস। পরে যদি এইটাও আমি আনইনস্টলেশনটা সরাই দিই, কারণ যেহেতু আচ্ছা ও কেন রাখতেছি, ও তো সরাবো, স্লাইডটা যেন আপনাদের কাছে আরো সুন্দর হয়, এটা হচ্ছে মেইন কথা। আরে ওইটা আমি তো সুন্দর, এই যে হ্যাঁ এবার ঠিক আছে, এটা গেল। দেন নেক্সট স্লাইডে তো মানে ও রেখে দিছি, আচ্ছা না এটাতে নাই, ও গেল। আচ্ছা, এই ছিল আমাদের সফটওয়্যার ইনস্টলেশন। চলেন এবার আমরা যেহেতু বেসিক টু প্রো কোর্স আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টলেশন করে দেখাই। তো আমি যদি এখন মেইন কম্পিউটারে যাই, এই যে আমার কম্পিউটারটা আমি এখানে কি একটা সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছি। তো আমার ফার্স্টে মেইন কাজ কি ছিল, ওই সফটওয়্যারের সফট কপি বা মানে ওই যে কি বলে সফট কপি, তো সফট কপিটা ডাউনলোড করা। আমি অলরেডি আমার পিসিতে সফট কপিটা ডাউনলোড করে রাখছি। সেটা কোনটার, এখানে যদি যাই, ডাউনলোডসে যদি যাই, এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা, ঠিক আছে, ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটার কি আমি অলরেডি সফট কপি, এটাই কিন্তু সফট কপি, যেটা আমি কি ডাউনলোড করছি কোথা থেকে, ইন্টারনেট থেকে। এখন আমি কিন্তু এটা চাইলে কি একটা ডিস্কের মাধ্যমে বা বলতে পারো একটা পেন ড্রাইভের মাধ্যমে এটা দেখতে পারতাম। তা আমি যদি এখন এটাতে ক্লিক করি, ডাবল ক্লিক করবো, এই যে ওইখানে যা বলছিল যে ওই লাস্টের যে ধাপটা ছিল কি অনুমতি চায়, যে কি অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি, এই যে এখানে দেখি ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। আর এখানে কি দেওয়া, এটা আসলে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। এটা মানে আমি যদি ওকে এখন অনুমতি দেই, তাহলে কি ওর অটো রান জিনিসটা চালু করতে পারবে, ওর ওই সফটওয়্যারটা চালু করতে পারবে। তা আমি এখানে ইয়েস দিলাম। এই যে এখানে চাচ্ছে, এখানে বলছে কি প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ। আমি কি এখন জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করবো। তো আমি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে আগাইতে চাই, তাহলে আমি এটা দিলাম, ওকে। এই যে আমার কি হচ্ছে যে আমার ইনস্টলেশনের ইন্টারফেসটা আসা পড়লো। এটার মধ্যে কি দেওয়া, যে ওয়েলকাম টু ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ। আমি এত কিছু পড়ার দরকার নেই, আমার কাছে হচ্ছে নেক্সট দেওয়া, নেক্সট দিলাম। এখানেও অনেকগুলো কি ওই যে বলে না এগ্রিমেন্ট, এই সব জিনিসপাতি আছে, এগুলো আমার দেখা কোনো লাভ নেই, নেক্সট। এবার কি আমি কিভাবে সফটওয়্যারটা মানে কি জিনিসগুলো রাখতে চাই, আমি কোন প্লাগইনসগুলো রাখতে চাই, এগুলো সম্পর্কে তুমি আপাতত না বুঝলেও হবে, জাস্ট কি নেক্সট। এবার আমার কাছে কি এখানে ইয়েটা সিলেক্ট করা, আমি কোন ডিস্কে ফাইলটা ইনস্টল করতে চাই এটা সিলেক্ট করা। তো আমি যদি এখন ইনস্টল দিই, এই যে আমার ইনস্টল হয়ে যাচ্ছে, ঠিক আছে। শো ডিটেলসে দিলে এখানে এই যে এক্সট্রাক্ট, এই ফাইলগুলা, এগুলা কি তোমার ওই অটো রানের মধ্যে ওই ফাইলটা যে তুমি ডাউনলোড করছো ওগুলোর ভিতরে আসলে জিনিসগুলো আছে। অ্যান্ড এই জিনিসগুলো কি করতেছে তোমার ওই মানে ওইটা তো আছে অলরেডি, আর এগুলো আপনার কি এই ফাইলগুলোকে আপনার পিসিতে হচ্ছে ইনপুট করতেছে এটা। তো এই যে আমার এখন হয়ে যাবে, এই যে হয়ে গেছে। তাহলে কমপ্লিটিং ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ, ভিএলসি মিডিয়া প্লেয়ার হ্যাজ বিন ইনস্টলড অন ইউর কম্পিউটার। তার মানে কি আমার কম্পিউটারে ভিএলসি মিডিয়া প্লেয়ার সুন্দর মতো ইনস্টল করা ডান। এখন আমি চাইলে রান করতে পারবো, বাট আমি রান করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে কোনো ভিডিও দেখাবো না, আই এম সরি। আমি জাস্ট এখানে কি ক্লিক ফিনিশ টু ক্লোজ সেটআপ। মেন কথা হচ্ছে এই যে আমার এই কথাটা, যে কি আমার এই যে এটা এই এখানে লেখা যায়, লিখতে পারতেছি না কেন, এই যে ঠিক আছে, ভিএলসি মিডিয়া প্লেয়ার হ্যাজ বিন ইনস্টলড অন ইউর কম্পিউটার। তার মানে কি আমার ইনস্টল করা ডান, আমার এটা ইনস্টল হয়ে গেছে, বুঝছেন। তাহলে এইভাবে হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনারা বুঝতে পারছেন ভালো মতো। চলেন তাহলে আমরা এখন আবার যায়, তো আমাদের কিন্তু শেষ, তো আমরা ফিনিশ দিলে ব্যাস, দাঁড়াও, ফিনিশ দিলে ব্যাস আমাদের সফটওয়্যারটা ইনস্টল ডান। এখন আমরা কি করব, এখন আমরা সুন্দর মতো আবার আমরা নোটে ফিরে যাই, আমরা জাস্ট আনইনস্টল করব। এই যে আর বেশিক্ষণ ক্লাস নেই, আনইনস্টল দেখলেই আমাদের ক্লাসটা শেষ, ফার্স্ট ক্লাস ডান। এবার সফটওয়্যার আনইনস্টলেশন, প্রায় সব অপারেটিং সিস্টেম কাজের ধরন একই। মানে এই যে আমি এই অপারেটিং সিস্টেমে যেভাবে ইনস্টল করছি না, অন্যগুলোতেও প্রায় সিমিলারই, কোনো এমন না যে অনেক বেশি চেঞ্জ বা অনেক চেঞ্জ আছে, একদম সিমিলার টাইপে কি ইনস্টল করতে হয়। আনইনস্টলটা কি,
আর এখানেও এই আনইনস্টলের কাজটা এক হবে, তবে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র বিশেষ করে হাতের আঙ্গুলের স্পর্শ দ্বারা পরিচালিত অর্থাৎ টাচ স্ক্রিনযুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ। মানে কি, আপনি যখন একটা মোবাইল থেকে সফটওয়্যার আনইনস্টল করেন আপনার কিন্তু এত কাহিনী করতে হয় না, আপনি জাস্ট এটারে প্রেস করে ধরে রাখেন, এরপর কি ওখানে আনইনস্টল অপশন থাকে, আনইনস্টলে যান, আনইনস্টল করে দেন, বাস কাহিনী শেষ। বাট কম্পিউটারটা একটু জটিল। কি সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে কি বলে পর্দায় একটি মেনু আসবে, যখন আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর কি সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা যে এই কি বলে টাচ স্ক্রিনে জিনিসটা হচ্ছে কি বা মোবাইলে সফটওয়্যারটা আনইনস্টল করা অনেক ইজি, বাট পিসিতে যদি আপনি আনইনস্টল করতে চান তখন কীভাবে করবেন? মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের আইসিটি যন্ত্রে তথা কম্পিউটার ব্যবহার করে থাকে, আবার আসলো কিন্তু যেটা বলছিলাম যে মাইক্রোসফট উইন্ডোজ সবাই ব্যবহার করে। আচ্ছা, প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, অতঃপর ডাবল ক্লিক করে আচ্ছা কি যে কীভাবে যেসব যন্ত্র হতে সফটওয়্যার আনইনস্টল করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। আমি যদি এই ধাপগুলো অনুসরণ করি, এই ধাপগুলো কি অনুসরণ করি, তাহলে কি আমি একটা সফটওয়্যার আনইনস্টল করতে পারবো। তো চলেন আমরা এই ধাপগুলো অনুসরণ করি। আমরা কি করব, আর আই এম রিয়েলি সরি এই ছবিগুলোর এত বাজে ইয়ার করার জন্য। আপনি অবশ্যই আপনার টেক্সট বুক বা গাইড বুক, কি বলে গাইড বুক বলে, আপনার মেইন বই থেকে ছবিগুলো দেখে নেবেন। আমি এই ছবিগুলো ভালো মতো কালেক্ট করতে পারি নাই, তাই ছবিগুলো একটু মানে কি ঝাপসা ঝাপসা আসছে। বাট ছবি ঝাপসা আসলে কী হবে, আমি আপনাকে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাই দেবো। আমি নিজে এখন একটা সফটওয়্যার আনইনস্টল করবো, ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করছি না, আমি ওটা আনইনস্টলও করবো। আচ্ছা, তো কী করতে হবে, প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, অতঃপর ডাবল ক্লিক করে অ্যান্ড হবে না তো, এটা মানে অ্যাড হবে, অ্যাড ও রিমুভ, ঠিক আছে? অ্যান্ড হবে না, এটা হবে অ্যাড। ঠিক আছে, এটা হবে হচ্ছে অ্যাড। একটু ছোট লাগবে, ঠিক আছে? অ্যাড ও রিমুভ, অ্যাড ও রিমুভ। এখন এখানে একটু কথা আছে, সবসময় যে সব অপারেটিং সিস্টেম বা সামনে যে উইন্ডোজগুলো আসবে ওগুলোতে অ্যাড ও রিমুভ থাকবে এটা এরকম কোনো কথা না। এমন হইতে পারে কি অ্যাড ও রিমুভ জিনিসটা মানে পাল্টাইছে, বাট জিনিসটা সিমিলারই থাকবে, হয়তো বা অ্যাড ও রিমুভ থাকবে বা এই ফিচার রিমুভ থাকতে পারে, এরকম কিছু ইয়ে থাকতে পারে। তো আমরা কী করবো, ফার্স্টে কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে গিয়ে কি ডাবল ক্লিক করবো কিসে, অ্যাড অ্যান্ড রিমুভ প্রোগ্রামটাতে, অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। দেন আমরা কি করব, যে প্রোগ্রামটি আনইনস্টল করতে চাও সেটি খুঁজে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলেই ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে। যেমন আমি যদি এখানে যেমন কি দেখাচ্ছে স্যামসাং কিছু একটা আনইনস্টল করতে চাইতেছে, ও এখানে যদি স্যামসাং ক্লিক করে এখানে আনইনস্টল ক্লিক করে, তাহলে কি এটা আনইনস্টল হয়ে যাবে। আর এইটা যেটার মানে ইয়ে দেখানো হচ্ছে, ছবি দেখানো হচ্ছে, এটা মেবি উইন্ডোজ 7, আমরা তো উইন্ডোজ 10-এ আনইনস্টল করে দেখবো এবং জিনিসটা প্রায় সিমিলার, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, সাধারণত আনইনস্টল করার পর সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে হয়, কারণ কি তোমার ওই ফাইলটা ভালো মতো রিমুভ করার জন্য একটা রিস্টার্ট মারতে হয়। তো সাধারণত কী করতে, আনইনস্টল করতে হবে, একটু ইয়ে করতে হয়। তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত হয়ে তা করতে হবে। মানে আমরা কি একদম 100% শিওর হয়ে নিব যে আমরা ওইটা আনইনস্টল করতে চাচ্ছি নাকি, নিশ্চিত হয়ে করতে হবে। অন্যথায় ভুলক্রমে এমন সফটওয়্যার আনইনস্টল হতে পারে যার কারণে তোমার যন্ত্রটিতে পুনরায় সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া চালানো সম্ভব নাও হতে পারে। তাই এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। ভাই এখন তুমি যদি আনইনস্টল করতে যাই, তুমি মনে করো যে চাইতেছো ভিএলসি মিডিয়া প্লেয়ার আনইনস্টল করতে, বাট তুমি মাইক্রোসফটই আনইনস্টল করে দিলা। মাইক্রোসফট মানে উইন্ডোজের একটা গুরুত্বপূর্ণ ফাইল যেটা তোমার কম্পিউটার রান করতেছে, এটাই তুমি সুন্দর মতো আনইনস্টল করে দিলা। আর আমি আজকে আনইনস্টল শিখছি, আমি আজকে আনইনস্টল করবো, আনইনস্টল করে দিলাম, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, খেয়াল করে যেটা আমি আনইনস্টল করতে চাই ওইটার মধ্যেই ক্লিক করতে হবে। আমি যেদিকে এখন উপর নিচে ক্লিক করবো না, আমি একদম এইটাতে আনইনস্টল করতে চাই, আমি কি এইটাই ক্লিক করবো, এটা ক্লিক করে আনইনস্টল করবো। এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এরকম হতে পারে যদি আপনি ভুলে অন্যটা আনইনস্টল করে দেন তাহলে কি আপনার পিসি চলবে না। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, তো একটু পর্যন্ত গেছে, এখন চলেন আমরা তাহলে এখন আনইনস্টলটাকে দেখে আসি। আচ্ছা, এই যে আমার কম্পিউটার, আমি কি করব, ফার্স্টে আমার দায়িত্ব কি, মানে আমার কাজ কি, ফার্স্টে কন্ট্রোল প্যানেল যাওয়া। কন্ট্রোল প্যানেলে আমি কীভাবে যেতে পারি, হয়তোবা এই যে এখানে সার্চ জিনিসটা আছে না, এই যে এখানে সার্চ আছে না, এটাতে আমি ডাইরেক্ট ক্লিক করতে পারি, বাকি আমি এই জায়গাতে ক্লিক করে দেন কন্ট্রোল প্যানেল অন করতে পারি। তো আমি দুইভাবেই করতে পারবো। আমি এখন কীভাবে করবো আমি যদি একটু দেখাই, আমি মনে করো এখানে ক্লিক করলাম, এই যে এখানে, এখন এখান থেকে খোঁজার এত কিছু দরকার নেই, আমি জাস্ট নর্মাল টিপ দিলাম সার্চে, এই যে আমার কন্ট্রোল প্যানেল অলরেডি আছে। বাট আমি যদি সার্চ করতে চাই, যেমন মনে করেন এই যে আমার কাছে হচ্ছে কিবোর্ড আছে, কিবোর্ডে যদি আমি সার্চ করতে চাই আমি জাস্ট কন্ট্রোল প্যানেল লিখবো, এই যে কন্ট্রোল দেখলে আইসা পড়বে, এই যে আইসা পড়ছে অলরেডি। তো আমি কি কন্ট্রোল প্যানেলে গেলাম, এখানে কি একটা এরকম ইয়ে থাকবে যেটার মধ্যে কি অ্যাড অর রিমুভ লেখা থাকবে। বাট আমার এত কাহিনী করা দরকার নেই, আমি কি জাস্ট এখানে সার্চ করব, আমি এখানে কি সার্চ করব, কি অ্যাড
এই যে অ্যাড অর রিমুভ অলরেডি কিন্তু আসা পড়ছে, অলরেডি কিন্তু এই কই চলে গেলাম, ভুলে এন্টার দিয়ে দিছি, এই যে এ লিখছি তখন এসে পড়ছে। দেখো এই যে এখানে, এই যে এখানে দেখো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এই যে এটা এখানে কি প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এটা আছে না, এটার মধ্যে দেখো এই যে অ্যাড অর রিমুভ প্রোগ্রামস, এই যে এখানে কিন্তু প্রোগ্রামের কি বলে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সের মধ্যে অ্যাড অর রিমুভ প্রোগ্রামসটা আছে। এখানে আমরা কি করবো, এখানে আমরা ক্লিক করবো। এখন আমরা যদি এখানে যাই, এই যে এটাতে ক্লিক করলাম, এই যে আমার প্রোগ্রামগুলো, ঠিক আছে, আমার এখানে কি কি প্রোগ্রাম আছে ইনস্টল করে এগুলো সব এখানে আছে। এখান থেকে যদি আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার করছি, এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার আমি দেখতেছি, এই যে আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার, আমি এটা কি আনইনস্টল করতে চাই, তো আমি কি করবো, আমি এটার মধ্যে আগে ট্যাপ দিব, ট্যাপ দিয়ে এখানে কি আনইনস্টল কোথাও লেখা আছে, এই যে আনইনস্টল অর চেঞ্জ, এই যে দেখো আনইনস্টল অর চেঞ্জ, ঠিক আছে, তো আমি তো চেঞ্জ করতে চাইছি না, আমি ডাইরেক্ট আনইনস্টল করতে চাইছি, আমি এখানে ট্যাপ দিব। তাহলে আমি এখন যদি যাই ভিএলসি মিডিয়া প্লেয়ার আবার সিলেক্ট করলাম, আনইনস্টল অর চেঞ্জে দিলাম, এই যে আনইনস্টল অর চেঞ্জ অ্যাপ্লিকেশন, আমি কি আনইনস্টল করতে চাচ্ছি, ইয়েস। এই যে কি বলে আনইনস্টল ভিএলসি মিডিয়া প্লেয়ার, আনইনস্টল ভিএলসি মিডিয়া প্লেয়ার, রিমুভ ভিএলসি মিডিয়া প্লেয়ার ফ্রম ইউর কম্পিউটার। এই যে আমি এখান থেকে কি এই আমার এই ফাইলটাতে হচ্ছে আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার ছিল, আমি এখান থেকে কি আনইনস্টল করে দিতে চাচ্ছি। তো আমি যদি এখন দেই নেক্সট, এই যে ডিলেট প্রিফারেন্স অ্যান্ড ক্যাশে, ওই যে ক্যাশে ফাইলগুলো বলছিলাম না জমা হয়, তো আমি যদি এগুলো সহ ডিলিট করতে চাই, আমি যে সিলেক্ট করে নিলাম, অনেক সময় ক্যাশে ফাইল সহ ডিলিট করা যায় না, এই জন্যই আমার রেগিডিট পরের মানে ডিলিটটা লাগে, এটা কিন্তু আনইনস্টল, এটা কিন্তু ডিলিট না। আচ্ছা, তা আমি মনে করি এটা সহ দিলাম, এরপর আমি কি আনইনস্টল করছি, এই যে আনইনস্টল দিলাম, এই যে আনইনস্টল হচ্ছে, এই যে সবগুলো ফাইল ডিলিট করলো। এই যে আমার এখানে কি আসলো এখন, যে কমপ্লিটিং ভিএলসি মিডিয়া প্লেয়ার আনইনস্টল, ভিএলসি মিডিয়া প্লেয়ার হ্যাজ বিন আনইনস্টলড ফ্রম ইউর কম্পিউটার, ক্লিক ফিনিশ টু ক্লোজ সেটআপ। তার মানে কি, আমি একটু আগে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করেছিলাম, অ্যান্ড এখন কি আমি সুন্দর মতো আনইনস্টল করে দিছি, গেল। তা আমি যদি এখন নেক্সটে ক্লিক করি, তাহলে কি আমার কাজ শেষ, ব্যাস শেষ। এই যে দেখছো এখান থেকে চলে গেছে, আর কিন্তু ভিএলসি মিডিয়া প্লেয়ার নাই, ভিএলসি মিডিয়া প্লেয়ার কিন্তু কি নাই, চলে গেছে, ঠিক আছে। কিন্তু চলে গেছে ঠিক কথা, আমাদের জীবন থেকে কি আসলে ভিএলসি মিডিয়া প্লেয়ার চলে গেছে, ওইটা জানার জন্য আমাদের সাথে থাকুন। দেখো এখন আমরা আবার ফিরে যাই। তো সফটওয়্যার আনইনস্টল বুঝছো, কোনো সমস্যা আছে ভাই, কিন্তু একদম নিজে দেখাই দিছি, তোমরাও লাগলে নিজের যদি পিসি থাকে বা কম্পিউটার থাকে, একবার একটা এরকম ফাইল ইনস্টল করবা, আনইনস্টল করবা, একটু দেখবা তাহলে। কারণ এই যে এগুলো ক্যান করতেছো, এটা কিন্তু কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেনে কিন্তু আসতে পারে যে সফটওয়্যার আনইনস্টলের ধাপগুলো লেখো, এরপর সফটওয়্যার ডিলেটের ধাপগুলো লেখো, সফটওয়্যার ইনস্টলের কি মানে ইনস্টলের কি ধাপগুলো আছে ওগুলো লেখো। তো এই জন্য তোমাদের ইম্পর্টেন্ট জানা। এবার যদি আমরা দেখি আমাদের লাস্ট টপিক সফটওয়্যার ডিলিট, লাস্ট টপিক কি সফটওয়্যার ডিলিট। এখন ওই যে আমাদের জীবন থেকে কি ভিএলসি মিডিয়া প্লেয়ার আসলে চলে গেছে, না, কেউই তোমার জীবন থেকে একদম পুরোপুরি চলে যায় না, একটু থাকে, বাট তোমার কাছে কি একদম ওরে মানে ধাক্কায় বাইর করে দেওয়া। কারণ কি জীবনে মানে যে চলে গেছে ওরা কি রাখতে হবে, রাখা যাবে না, গেছে মানে কি একবারে যে গেছে, একবারে পুরো যেন যায়, ওই থাকলো কিছু এরপর আবার মানে থাকলো না, এটা করলে কিন্তু ঝামেলা। এই জন্য কী করতে হবে, একবারে ডিলিট করতে হবে ফাইলটা। কি করতে পারি আমি, কম্পিউটার বা যে কোনো আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার একবার ইনস্টল করলে আনইনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তুমি যদি সফটওয়্যার কি বলে আনইনস্টল করো, সফটওয়্যার যদি তুমি কি আনইনস্টল করো, তাহলে কি তুমি ওই ফাইলটা একবারে মুছে ফেলতে পারবে না, ঠিক আছে। আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যারটিতে ডিলিট করে দিলে কি সফটওয়্যারটি মুছে তো যাই না, বরং আরও সমস্যা তৈরি হতে পারে। আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে, কোথায় রেজিস্ট্রি ফাইলে, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে আনইনস্টলের পরেও সফটওয়্যার ফাইলগুলো কোথায় রয়ে যায়, রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। নিয়ম অনুসার করে ডিলিট করলে যে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব। নিচে না নিয়মটি দেখানো হলো, এই কাজটি করতেও কি আমাদের সতর্ক থাকতে হবে। কারণ কি অবশ্যই আমাদের মানে আমি আবারও এখান থেকে এমন একটা ফাইল মানে ডিলিট করে দিলাম যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা করলে কিন্তু হবে না। একদম ভালো মতো যেটা দরকার ওই ফাইলটাই আমার কি আনইনস্টল করতে হবে, গেল। আচ্ছা, তো কিভাবে করব, ডিলিট করতে যা করতে হবে, প্রথমে পূর্বে নিয়ম সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে, পরে কি নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম ধাপটা কি, আপনার এই যে কন্ট্রোল প্যানেলের রানের থেকে কি বলে রেগেডিট সার্চ দেওয়া, কিভাবে আমরা দেখবো সামনে, নিজেরাও করে দেখবো, ঠিক আছে। ফার্স্টে কি, প্রথমে কিবোর্ডের এই বাটনটা, এই যে এই বাটনটা, এটারে বলে সাধারণত উইন্ডোজ বাটন, কি বলে উইন্ডোজ বাটন, এটা মনে করে এমন থাকে, না দাঁড়াও,
আরে কই গেল? এইটা এরকম মনে করো 4টা থাকে আর কি, এই একটা, এই একটা। আচ্ছা আমি এত কাজ করতেছি কেন? আমি তো চাইলে তোমাদেরকে ইয়াতেও দেখাতে পারি, কি বলে আমার কিবোর্ডে দেখাতে পারি, তাও একটু দেখাই দিই, সমস্যা নেই। এই যে এরকম থাকে, ঠিক আছে? এরকম একটা কি থাকে যেটা হচ্ছে উইন্ডোজ কি, যেটা তোমরা যে কিবোর্ডেও দেখবা, কিবোর্ডে আমি এখন ভালো মতো আসলে আসতেছি না যাই না, এই যে এই বাটনটা, এইটা তো এইটা প্লাস আর, এইটা প্লাস কি আর, এই বাটনটা চাপ দিতে হয়। চাপ দিলে কি আমাদের রান কমান্ডটা চালু হবে। রান কমান্ড যেটা হচ্ছে একটা কমান্ড, বেসিক্যালি তুমি এখানে ডাইরেক্ট ইয়ে করতে পারবা, মানে কোনো একটা সফটওয়্যার যেতে পারবা, এরকম সফটওয়্যার, বা তুমি মনে করো কম্পিউটারে একদম ডাইরেক্ট যদি একটা কি বলে রান করতে চাও কিছু, তখন ওই কমান্ডটা ইউজ করতে পারো। ওটা কি করতে হবে, এরপরে রেগ এডিট লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। রেগ এডিট লিখছি, ওকে বাটনে ক্লিক করছি, এই যে এর আগে স্লাইডের ছবিটা আছে, রেগ এডিট লিখে ওকে বাটনে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। আমরা এই যে কিছুক্ষণ পরে আমরা নিজেরাও দেখবো যে কিভাবে করতেছি, ঠিক আছে? এটার পরে কি করতে হবে, ফাইল মেনুতে প্রবেশ করতে হবে, এরপর কি এক্সপোর্টে ক্লিক করতে হবে, ফাইল মেনুতে ইয়ে করে এক্সপোর্টে ক্লিক করতে হবে। অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে অর্থাৎ সি সিলেক্ট করতে হবে, নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে। এটি খুবই জরুরি, কোনো ভুল হয়ে যাতে কি সিস্টেম ঠিক করা যায়। তার মানে আপনি যদি কোনো একটা ফাইল ভুলে ডিলিট করে দেন, তার জন্য যেন আবার আপনি ব্যাকআপ হিসাবে আনতে পারেন, এই জন্য আপনার একটা ব্যাকআপ ফাইল তৈরি করতে হয়। এইটাই জাস্ট এটার নিয়ম। মানে কি, মনে করো আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার তৈরি করার মানে একবারে রিমুভ করার আগে একটা ব্যাকআপ অন করে রাখলাম। এটা মানে একটা দরকার কি, মানে ভুলে মনে করো তুমি একটা ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে দিলা, ওটা যেন আবার রিস্টোর করতে পারো, এই জন্য কি তুমি ব্যাকআপ ফাইলটা তৈরি করবা। আচ্ছা তাহলে এটা বুঝলা, এই যে এইভাবে উইন্ডোজ সিতে যায়, এরপর কি এখানে হচ্ছে একটা ব্যাকআপ ফাইল তৈরি করতে হবে। দেন আমরা যদি পরেরটাতে যাই, অতঃপর এডিটে প্রবেশ করতে হবে, ফাইন্ডে যেতে হবে, মানে এডিটে ক্লিক করতে হবে। এই যে আমার এডিট বাটন, এডিটে ক্লিক করে কি আমি ফাইন্ডে ক্লিক করব। এই যে আমার ফাইন্ড, এই যে আমার এখানে আছে ফাইন্ড। যদি আমি একটা ফাইল খালি করতে চাই তাহলে ফাইন্ড, আমি যদি অনেকগুলো ফাইল করতে চাই তাহলে কি ফাইন্ড নেক্সট। এরপর আমি কি করব, যে সফটওয়্যারটি ডিলিট করতে চাই তার নাম খুঁজতে হবে। যেমন মনে করো এখানে কি এই ক্ষেত্রে অডিয়ালস, এরকম মনে করো একটা সফটওয়্যার, অডিয়ালস সফটওয়্যারটা ডিলিট করা হইতেছে, অডিয়ালস নাকি, হ্যাঁ অডিয়ালসই তো। আচ্ছা তো ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে, এভাবে সিলেক্ট করতে হবে, মানে অডিয়ালস ইয়ে করলাম, এরপর আমি ফাইন্ড নেক্সটে দিলাম। ফাইন্ড নেক্সটে দিলে কি আমার অডিয়ালস নামের যতগুলো ফাইল আছে ওগুলো আমি কি আস্তে আস্তে একটা একটা করে সিলেক্ট করবো, যেন আমি সবগুলো একসাথে ডিলিট করতে পারি। পরে আমার লাস্টে কি করতে হবে, এরপরে এবার হচ্ছে ডান বাটনে ক্লিক করতে হবে, ডিলেটে ক্লিক করতে হবে। ডান বাটনে ক্লিক করে কি ডিলেটে ক্লিক করতে হবে, তাইলে আমার কি হবে, সবশেষে কিবোর্ডের এফ, মানে তখন আমার অলরেডি ডিলিট হয়ে যাবে, আর সবার শেষে F3 চেপে রেজিস্ট্রির সব জায়গা থেকে এই নামের ফাইলগুলো মুছে দিতে হবে। মানে কি আমি রেজিস্ট্রির কোনোখানে কি এই ফাইলগুলো রাখবো না। এখন আমি এটা কিভাবে করতে পারি, চলেন আমরা একদম ডাইরেক্ট দেখি, পিসির মধ্যে দেখি। এই যে আমার পিসি, ঠিক আছে? ফার্স্টে আমাকে কি বলছে, রানে যাইতে। আমি দুইটা জিনিস করতে পারি, হয় আমি এখানে সার্চ দিয়ে ডাইরেক্ট রান আনতে পারি, বাকি আমি কিবোর্ডের সাহায্যে কি আমি ডাইরেক্ট উইন্ডোজ বাটন, মানে যে উইন্ডোজ বাটন বা কমান্ড বাটন, এটা প্লাস আর যদি চাপ দিই তাহলে আমার ডাইরেক্ট রান এসে পড়বে। এই যে আমি একসাথে চাপ দিয়েছি, আমার আর এসে পড়ছে। এই যে আমার এখানে কি করতে হবে, এখানে আমার রেগ এডিট লিখতে হবে। কি লিখতে হবে, রেগ এডিট। কেন, কারণ ওইটা হচ্ছে রেজিস্ট্রি ফাইলটা আমার ওপেন করে। তাহলে এই যে আমি রেগ এডিট লিখলাম, এরপর আমার এখানে দাঁড়াও, এই যে এটা রেগ এডিট লিখলাম, এরপর কি আমার ওকে দিতে হবে, ওকে দিলাম। এই যে আমার এখানে আবার পারমিশন চাচ্ছে, আমি কি আসলে ঢুকতে চাচ্ছি নাকি, আমি ইয়েস দিলাম, হ্যাঁ আমি ঢুকতে চাই। এই যে এটা হচ্ছে আমার কি ইয়েটা, ওই রেজিস্ট্রি এডিটরের মানে কি বলে ইন্টারফেসটা। এরপর আমাকে কি বলছে, আমার এখান থেকে কি করতে হবে, ফাইলে, এই যে এখানে ফাইল আছে, এই যে ফাইলে ক্রিয়েট করতে হবে। তো আমি আগে ফাইলে ক্রিয়েট করলাম, মানে কি বলে ক্লিক করলাম, এই যে ফাইল। এরপর আমার ফার্স্টে বলছে একটা এক্সপোর্ট করতে, আমি মনে করো এক্সপোর্ট করতে চাই কিসে, আমার হচ্ছে সি, মনে করো এইটার মধ্যে ডকুমেন্টস আমি এক্সপোর্ট করতে চাই, সেভ। কারণ আমি কি এক্সপোর্ট করবো এটা তো আমার সিলেক্ট করতে হবে, তাই না? মনে করো আমি এখানে কোনো একটা ফাইল, মনে করো দাঁড়াও, মনে করো এই ফাইলটাই, ঠিক আছে, এই ফাইলটাই আমি এক্সপোর্ট করতে চাই। এই যে আমি এক্সপোর্ট করলাম। আচ্ছা এইটা তো এক্সপোর্ট করা যাইতেছে না, দাঁড়াও। মনে করো যে আমি যে কোনো যদি একটা ফাইল আনইনস্টল করার আগে আমি জাস্ট যদি এক্সপোর্ট মানে ব্যাকআপ হিসাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না, এটা কেন লাগবে, ব্যাকআপ হিসাবে। তো আমি ব্যাকআপ হিসাবে এক্সপোর্ট করতেও পারি, আবার কি আমি চাইলে ডাইরেক্ট ফাইল কি ডাইরেক্ট আমি এক্সপোর্ট না করে কি ডাইরেক্ট আমি হচ্ছে ফাইল কি আনইনস্টল করে দিতে পারি। তো আমার কাজটা কি ছিল, ভিএলসি আনইনস্টল মানে ডিলিট করা না। তো আমি কি করব, ফাইলে যাব, এরপর কি সরি ফাইলে না এডিটে যাব। এডিটে যা কি করব, আমার এখানে এই যে ফাইন্ড আছে, দেখেন, এই তুমি চলে গেলে কেমন হবে। আচ্ছা এটা দেখাতে পারতেছে না, কিন্তু আপনার তো বুঝছেনই। এই যে এডিটে গেলে এই যে এখানে ফাইন্ড বাটনটা আছে, ফাইন্ড হচ্ছে আমার একটা ফাইল যদি আমি খুঁজতে চাই, ফাইন্ড নেক্সট দিলে কি আমি আরও অনেকগুলো বাটন কি খুঁজতে পারবো। যে F3 চিপ দিলে কিন্তু ডাইরেক্ট অনেকগুলো মানে ওই যে ফাইন্ড নেক্সট আসা পড়বে। এটা কিন্তু লাস্টে লেখা ছিল যে F3 ক্লিক করে যতগুলো ওই নামের ফাইল আছে সবগুলো ডিলিট করা। তো আমি ফাইন্ডেই দিলাম,
এখন আমি এখানে কি লিখবো, আমি এখানে ভিএলসি লিখবো, VLC। এই যে আমি ভিএলসি লিখলাম। তো আমি কি করলাম, ফাইন্ডে গেলাম, ফাইন্ডে গিয়ে এখানে ভিএলসি দিলাম। এখন আমি এখানে ফাইন্ড নেক্সট দিব, তাহলে কি আমার ভিএলসি নামের যেই ফাইলগুলো আছে এগুলো আমাকে খুঁজে দেখাবে। এখানে গেলাম, ফাইন্ড নেক্সট দিলাম, সার্চ করতেছে যে কোথায় আছে ভিএলসি ফাইল। এখন বললেন না যে ভিএলসি ফাইল নাই, যদিও আমি একবারও অন করি নাই, মানে সফটওয়্যারটা তো জাস্ট ইনস্টল করছি, আমার তো অন করা হয়নি। বাট এই যে ভিডিও ল্যান, এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ফাইল সে পাইছে আপাতত। এই যে ভিডিও ল্যান একটা পাইছে, আরটা হচ্ছে আপনি যদি একটু উপরে দেখেন তাহলে কি এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার পাইছে, এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার, তাহলে এই যে এটা তো ভিডিও ল্যানটা না, কিন্তু আমার মেইনলি কি ভিএলসি মিডিয়া প্লেয়ার। আমি কিন্তু সফটওয়্যারটা অলরেডি আনইনস্টল করছি, তাও আমার জীবন থেকে কেন ভিএলসি গেল না। এটা দেখছেন, ও কিন্তু রেজিস্ট্রিতে ঠিকই নিজের জায়গা দখল করে রাখছে, যে টেম্পোরারি ফাইলগুলো আছে। এই জন্য আমার কি করতে হবে, এইটা আনইনস্টল করতে হবে। এখন যদি আমি এটাতে যাই, আমি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, দেন আমি কি করব, আমার এখানে কি ছিল, এটাতে ক্লিক করার পর আমি এখানে এই যে রাইট ক্লিক করবো, বা আপনি এই যে এখানে আছে ডিলেট, এখানে কি আছে ডিলেট, আমি ডিলেটে ক্লিক করি। এই যে ডিলেট সার্টেন রেজিস্ট্রি ভ্যালুস কুড কজ সিস্টেম ইনস্টেবিলিটি, আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ভ্যালু, মানে তুমি কি আসলে এটা ডিলিট করতে চাও? হ্যাঁ, আমি এই ভিএলসি মিডিয়া প্লেয়ারকে আর রাখতে চাই না। তো আমি এখানে কি দিব, ইয়েস দিব। এই যে তাহলে আমার কি ফাইলটা ডিলেট হয়ে গেছে, আনইনস্টল হয়ে গেছে। তো এইভাবে কি আমরা পুরোপুরি বলতে পারো ফাইলটা কি একদম আনইনস্টল করতে পারি। তো এই ছিল তোমাদের ফাইলের আনইনস্টলেশন, যে যতটুক লাগে। তো একদম আমি কিন্তু কি তোমাদেরকে এক্সাম্পল সহ, একদম রিয়েল টাইমের এক্সাম্পল সহ আমি দেখাই দিছি। তো আমরা যদি ফিরে যাই, তো এইটাই, তো এই ছিল আমাদের ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের ফার্স্ট ক্লাস ছিল এটা, আজকের চ্যাপ্টার কত, ঠিক আছে? এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস। তো তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ যারা এখন পর্যন্ত ক্লাস করছো। আর এটা মেবি কি তোমাদের হচ্ছে পাবলিক করা হবে ক্লাসটা, মানে যেন কি জাস্ট মানে সবাই বুঝতে পারে যে কিভাবে আমাদের কোর্সে ক্লাসগুলো রান হচ্ছে বা কিভাবে পড়ানো হচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে। আমরা কি করছি, সেকেন্ড অধ্যায়ের একদম সফটওয়্যার ইনস্টল থেকে সফটওয়্যার আনইনস্টলেশন বা ডিলিট পর্যন্ত, সফটওয়্যার ডিলিট পর্যন্ত হচ্ছে আমরা পড়ে নিছি। পরের থেকে কি আমরা এখান থেকে কন্টিনিউ করবো। অ্যান্ড আশা করি তোমরা কি ভালো মতো ক্লাসটা করবা। অ্যান্ড যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা এটার ফিডব্যাকটা দিবা যে কীরকম হয়েছে ক্লাস, মেইন গ্রুপেও দিতে পারো যে কীরকম ক্লাসটা লাগছে। অ্যান্ড আমরা এইভাবে যে আজকে যেরকম মানে মনে করো প্রত্যেকটা জিনিস একদম ব্যাখ্যা করে পড়ানো হয়েছে, কারণ কি বেসিক টু প্রো কোর্স। তো তোমাদের কি প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা টপিকই এইভাবে ব্যাখ্যা করে পড়ানো হবে। অ্যান্ড তোমাদের কাজ কি এই ক্লাসটা ভালো মতো করা, পুরাটা ক্লাস ভালো মতো করবা। আমরা যেই গতিতে আগাইতেছি এই গতিতে আগাবা, তাহলে কি আমাদের সাথে ইনশাল্লাহ তোমাদের শেষ হবে। তো থ্যাংক ইউ সবাইকে, আশা করি তোমরা ভালো থাকবা। আসসালামু আলাইকুম।